ওকে। আচ্ছা আপু, আরেকটু সময় নিয়ে না হলে আপু। আচ্ছা, সামিয়া, তুমি আগে বলো, কারণ যেহেতু তুমি আগে আসছো অ্যানোনিমাস আগে, যেটা ও দেখছো সামিয়া কমার্স থেকে, তুমি কথা বলো। মানে সামিয়া, তোমার সম্পূর্ণ অভিজ্ঞতা এসিপিডি নিয়ে, তোমার জার্নি কেমন ছিল, সমস্ত কিছু শেয়ার করতে পারো। ওপেন ডিসকাশন এটা। এবং ফিউচার এক্সপেকটেশন। এবং ফিউচার এক্সপেকটেশন অলসো। আপু আমি বাস আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে লেখো, তাহলে তুমি তোমার কি সমস্যা তুমি লেখো, তাহলে আমরা আরেকজনের কথা নিই তাহলে, তাই না? হ্যাঁ আপু, যেহেতু আমি হ্যাঁ, ready করেছি অলরেডি। আচ্ছা, এরপরে আকিবা সুলতানা জয়েন আর কি করছিল। বল? আকিবা সুলতানা, কিছু বলতে চাও? আকিবা সুলতানা। মাসুম বলছে ওয়ালাইকুম আসসালাম। আসসালাম মাসুম। বিষয়টা এরকম যে শুরুর দিকে একটু সবাই একটু মানে সাই ফিল করে, তো আস্তে আস্তে কথা বলতে ধরলে অনেকে আচ্ছা, আবার কে কথা কথা বলতে চাও শুনতে পারে। তাহলে হাত তুলো, তাহলে এটা আমাদের জন্য বেটার হয়। আমরা সবসময় তাই করি যে হ্যান্ড রেজ একটা অপশন আছে, হ্যাঁ, সেটা করতে পারো। আমি তো এই জন্য জিজ্ঞেস করলাম যে একজন বললো তো বাসে, আকিবা সুলতানাকে বললাম। কে কে কথা বলতে চাও বলো? আকিবা সুলতানা, মাসুম, সাইমা, এই যে জেনি তো জয়েন করছে, জেনি তো আমাদের আর্টস স্টুডেন্ট। জেনিত আর্টসের আপু, ওনা কমার্সে দেখি আবার ক্লাস টাস করে, কমার্সে ঢুকে যায়। না, জেনি, জেনি তোমার এই না, আমাদের জেনিত না সিলেটের, যে নিজামুদ্দিন আউলিয়া তো আমাদের স্টুডেন্ট, মানে আমি হ্যাঁ, ও তো আর্টস পুরো স্টুডেন্ট। একটি। ও কিন্তু ও মেবি মানে বাই বর্ন হচ্ছে আর্টস, কিন্তু বাই বিহেভিয়ার হচ্ছে ও কমার্স। ও সব সময় ক্লাসের মানে কমার্সের সবগুলো ক্লাসে ও করে। ও আমার ক্লাস করে, ওই তো, বুলবুলের ক্লাস করে, সবগুলো ক্লাসও করে। এই যে হ্যাঁ আপু, আমি এই যে জেনিত লেখছে। আচ্ছা বলো, কে কথা বলবা? সরাসরি কথা বলে তোমাদের জন্য সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। এতদিন তো তোমরা হচ্ছে কি আমাদেরকে যখন ক্লাস করছো তোমরা কমেন্টেই লিখছো, সে একই সে কমেন্টে না করে তোমরা কথা বলো, তোমাদের কথাগুলো আমরা শুনতে চাই, আচ্ছা, এটা বেটার হয়। প্রথম কথা হচ্ছে সবাই একটু মিউট রাখবেন, আপনারা হুম। সবাই মিউট রাখবেন। যে কথা বলতে চান সে একটু হ্যান্ড রেজ করবেন, এরপর আমরা তাকে কথা বলার সুযোগ দিব। হ্যাঁ, সুযোগ দিব। এই যে রাবিয়া, তোমার আমাদের জেনিত, কি কথা বলবা? তোমার কথা শোনা যাচ্ছে না। এবং একজন কথা বলার সময় বাকিরা সবাই একটু আনমিউট মানে মিউট করে রাখবো আমরা, হ্যাঁ? কেউ আনমিউট করবো না। আচ্ছা, আকিবা সুলতান একটা লিখছে, আমি এটা পড়ি, হ্যাঁ। ও লিখছে, আসসালামু আলাইকুম ভাই আপু, আমি কিছুদিন থেকে পড়তে পারতেছি না। আগে সিলেবাস কমপ্লিট করছি, বাট ইংলিশ আর আইসিটির অবস্থা একটু খারাপ। এখন কিভাবে পড়াশোনা করব একটু বলবেন প্লিজ। আচ্ছা, ইংলিশের জন্য তোমাদের মানিক ভাই আসতেছে, তোরা মানিক ভালো বলতে পারবে ইংলিশের ব্যাপারে। আর আইসিটি ব্যাপারে এখন তো আমাদের তো এখানে নাহিদ নাই। বুলবুল কিছু বলো তাহলে। আচ্ছা, যেহেতু আকিবা আপু প্রশ্ন করছে, আকিবাকে আমি দু একটা ছোট, সে বলছে যে আপু সে সিলেবাস কমপ্লিট করছে, কিন্তু ইংলিশ আর আইসিটি তে সমস্যা হচ্ছে। আইসিটি বিষয় আপু, যে মানে যদিও আইসিটি আমরা মানে আমি পড়াই না, অ্যাকাউন্টিং পড়াই। আইসিটি তে আকিব একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, যেটা হচ্ছে কিছু স্পেসিফিক টপিক থাকে, যেই টপিক থেকে তোমার প্রশ্ন আসে। আমি যেরকম নাহিদ ভাই ক্লাসে দেখলাম তোমাদের, সি প্রোগ্রামিং হোক, এইচটিএমএল হোক, কিছু স্পেসিফিক আসলে টপিক থাকে যে টপিক থেকে মাস্ট বি প্রশ্ন আসে। সো ওই টপিকগুলো একটু ফোকাস বেশি করা। সব টপিক থেকে কিন্তু আসে না। যেরকম প্রথম অধ্যায় যদি আমি তোমাকে বলি, আমার মনে আছে প্রথম অধ্যায় থেকে, মনে করো যদি তোমার আমি বলি, তোমার যে রোবোটিক্স বলো কিংবা এআই, এই ধরনের কিছু টপিক আছে, সেই টপিক থেকে কিন্তু দেখা যায় তোমাদের প্রশ্নগুলা আইসিডি তে আসে। আর আইসিডি তে 25 মার্ক তোমার প্র্যাকটিক্যাল, বাকি থাকে 75। ওইখান থেকে 50 হচ্ছে সিকিউ, 25 হচ্ছে এমসিকিউ। সো আমি একটা জিনিস বলবো যে ভাইয়া, এখন আসলে বই পড়ার সময় আসলে নাই। তুমি এখন বই পড়া কয়েকটা জিনিস সলভ আউট করবা, সেই সময়টা আসলে শেষ। এটা শুধুমাত্র আঁকিবার জন্য না, সবার জন্যই। এখন যেটা করতে হবে, আমি কোশ্চেন ব্যাংক অথবা আমি এখন টেস্ট পড়ি, আমার টেস্ট পেপার সলভ করে আমার সমস্যাগুলো উত্তর দিতে হবে। এতে হবে আমার কোশ্চেন সলভও হবে, নতুন ধারণাও হবে, আমার প্র্যাকটিস হবে। বই পড়া এখন আর ভাইয়া আপনাদের হাতে সময় নেই, এটা আমি বলবো আকিবাকে। ওকে। আর ইংলিশের ব্যাপারটা তোমাদের মানিক ভাই আসতেছে, তখন মানিক ভাই এটা বলবে না। ওকে। আচ্ছা, অন্তু দেখলাম কে জানি হাত তুললো। আচ্ছা, ওই যে জেনিত বলতেছিল যে আমার তখন মিউট ছিল না, এখন কি কথা বলবা জেনিত? কে কথা বলতে চাও বলো।
যেহেতু আচ্ছা কথা বলতে চাও না আচ্ছা তোমাদের তো কথা শোনার জন্যই তো আসলে আমাদের জুম সেশনটা করা। হ্যাঁ, আমাদের আগের বারও কিন্তু স্টুডেন্টরা কিন্তু অনেক কথা বলছিল। আজকে যদি তোমরা যদি কথা না বলো তাহলে তোমাদের জন্য তো মানে আমরা আপু, আসছি, জানো, তোমাদের কোনো সমস্যা, বলতে তোমাদের কি, আপু বলছি। তোমরা কি চাও। হ্যাঁ, আমাদের তো মনে করো 1 মাস এখন মোটামুটি, তাই না? 1 মাসও না, আরো কম আর কি সময় আছে পরীক্ষার। তো তোমরা কেউ কথা বললে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, বলো কে বলতে চাও? নিজামুদ্দিন, হুমায়রা, কে বলতে চাও? আমি যাদেরকে চিনি তার নাম বলতেছি আর কি। মোরসালিন আসছে, আমাদের আর্টস স্টুডেন্ট, যদি আমাদের ওই মোরসালিন হয়ে থাকে। কথা না বললে কিন্তু রাবেয়া। আমরা এটা বুঝে নেবো যে আমাদের স্টুডেন্টরা সবকিছু জানে, সবকিছু বোঝে, বাট হ্যাঁ, দেখা যাবে যে পরীক্ষায় তোমরা খারাপ করছো, তখন কিন্তু আমাদের উপর ব্লেম আসবে যে ভাইয়ারা পড়াতে পারে নাই। আমরা তোমাদের এখন কোশ্চেন্স করতেছি, তোমাদের কাছে জানতে চাচ্ছি, তোমরা বলো, আমাকে কথা বলো, আমরা উত্তর দিতে মানে প্রস্তুত। তোমাদের জন্য জিনিসটা আরো আমরা কিন্তু কি কি এরকম না, প্ল্যানিং করছি তোমাকে সেগুলো তোমার আমরা বলবো। খাদিজা খাদিজা হাত তুলছে আপু, ওকে কথা বলার সুযোগ আচ্ছা, দেওয়া দাঁড়া হোক। দাঁড়া, আমি একটা কমেন্ট পাইছি, সাইমা বলতেছে যে মুখস্থ করতে হয়। ফুল মুখস্থ থাকে না, আর্টস এর তো হিস্ট্রি মুখস্থ রাখা লাগে। তুমি আমার ক্লাসগুলা করছো? তুমি যদি আমার ক্লাসগুলা করো তাহলে কিন্তু তোমার মুখস্থ তো করতে হবে অবভিয়াসলি। আমরা জানি যে আর্টস এর পড়া অনেক মুখস্থ, বা আর্টস এর আমাকে খুব লিখতে হয়। বা তুমি যদি ক্লাসগুলা করো, বইয়ের সাথে যদি মিলায় পড়ো, আমার মনে হয় তখন তোমার কষ্ট হবে না মুখস্থ করতে। হ্যাঁ, তুমি পয়েন্ট গুলো দেখে যাবা, তারপর শাল গুলা যেন ঠিক মতো থাকে। আমি আম, কি বলে, পৌরনীতির জন্য একটা শাল রেডি করব। হ্যাঁ, তুমি যদি শালগুলো যদি ঠিক মতন মানে লিখতে পারো তাহলে তো ভুল হবে না, তাই না? ভিতরে কথাগুলো তো অনেক সময় নিজের মতো লেখা যায়, যেমন পলাশির যুদ্ধ, দুই দিকেই আছে। হ্যাঁ, তুমি যদি বেসিকটা জানো, হ্যাঁ, তুমি যদি গল্পের ছলে জানো, তুমি যদি মানে মেন যেই তোমার ধরো মানে শালগুলা, তারপরে যে পয়েন্ট গুলা, স্থানগুলো যদি ঠিক মতো লেখো তাহলে তো আসলে কষ্ট হওয়ার কথা না। ঠিক আছে। আচ্ছা, খাদিজা তামান্না বলো। খাদিজা তামান্না হাত তুলছো, তুমি বলো। এদিকে আমি কমেন্ট দেখি, আঁকি বাকি বলছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম তোমার আসসালাম, ইংলিশে বলো। অনেক বেশি প্রবলেম হইতেছে। ইংলিশে আমি এই যে মিনিং গুলা যে ধরে, প্যাসেজের যে মিনিং গুলা ধরে ধরে যে অ্যান্সার করা, এইটা আমার অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে ইংলিশে আমরা সমস্যা পাচ্ছি। ইংলিশে আমরা সমস্যা পাচ্ছি। এই তারেক ভাই আসতে পারবে? হ্যাঁ আপু, তারেক ভাইয়ের তো জয়েন করার কথা। আমি একটু দেখো না দেখি একটু তারেক ভাই জিজ্ঞেস সাথে করে। যোগাযোগ করে দেখি। আমাদের মানিকও জয়েন করবে। তার মানে ইংলিশেও তুমি বললা যে তোমার যে মিনিংটা ধরতে সমস্যা হচ্ছে, রাইট? তাহলে একটা মানে আমি লিখে রাখি তাহলে। আমরা যেহেতু প্রশ্নটা পাইছি, তাহলে যখনই মানিক আসবে বা তারেক ভাই আসবে তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করতে আচ্ছা, পারবো। তোমাকে এইটা আমি ছিল এখানে না একটা খাতিজা, সহজ তোমার একটা মিনিং ধরতে সলিউশন দিতে সমস্যা? পারি। হ্যাঁ, বলো হ্যাঁ, বলো হ্যাঁ। সাকিব, বলো, সমস্যা নাই, হ্যাঁ। শর্ট সলিউশন সেটা হলো যে এখন যেহেতু এদের এক্সামের আর মাত্র 24-25 দিনের মতো আছে, এখানে ঈদের ভ্যাকেশন আছে আমরা মানে দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে তোমার ইংলিশের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো, আমার টার্গেট আছে এখন আমার এইচএসসি তে আমাকে এ প্লাস পাইতে হবে। তোমার অ্যাডমিশনটা ওটা পরে দেখবে, এখন এখন তুমি অ্যাডমিশন নিয়ে ভাববা না। তো এখন তো তুমি যেটা করতে পারো আর কি, মানে এ প্লাস পাওয়ার জন্য, সেটা হলো যে তুমি অ্যাজ মাচ এস পসিবল বিভিন্ন বোর্ড কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যেগুলো বোর্ড কোশ্চেন তুমি দেখছো যে আসছে, বা তোমার হলো পয়েন্ট যেগুলো তুমি আর কি বেশি উইক, এগুলো তুমি একটু বেশি বেশি প্র্যাকটিস করো। তো এতে কি হবে, তুমি দেখবে এইচএসসি তে আমার মানে আমরা যে এক্সপিরিয়েন্স করছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ঘুরে ঘুরে ধরো 22 সালের কোশ্চেন 25 সালে দেয়, 24 সালেরটা আবার ধরো 26-এ দিতে পারে। তো এরকম হবে আর কি। তো তোমরা এই কাজটা করতে পারো, যারা আর কি ইংলিশে উইকনেস আসো মানে আছে অনেকের, বলতেছো তোমরা এখন সবকিছু বাদ দিয়ে জাস্ট মডেল কোশ্চেন প্র্যাকটিস করো, দেখবে তুমি অনেকটা অনেকটা বেশি ভালো করছে এবং পরীক্ষায় কমন পাবা। সো এটা তোমার শর্ট মানে একদম মানে একটা চালাকি টেকনিক একটা, যে আমি পড়াশোনা না করে কেমন ভালো করতে পারি, সো এটার জন্য। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, খাদিজা আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পর আমার হচ্ছে বাংলা সমাসে সমস্যা হচ্ছে, মানে সমাসে ব্যাস বাক্য কেমনে করবে এটাই আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি কোশ্চেন গুলো লিখতেছি, হ্যাঁ, কারণ অনেকে আছে যে আমাদের টিচার একটু পরে জয়েন করতে পারে। বুলবুল, ব্যাস বাক্য আমাদের করতে পারবে? মাহিম ব্যাস কোথায়, কি বাক্য এতে করতে অফিসে? মাহিম মাহিমে বুঝে মনে হয় আসছে? আপু বুস্টার ক্লাস চলতেছে। হ্যাঁ, মাহিমের মনে হয় আপু ক্লাস চলতেছে, মাহিমের অফিসে আছে। ওই যে ড্রিমে ড্রিমে কি ক্লাস না, ড্রিমে ক্লাস চলতেছে কিনা। আচ্ছা, ওর সমাসের সমস্যা, তাই আমার না? মনে হয় ইংলিশ, সমাসে তুমি বাংলা, আইটি সমাসে। প্রশ্নগুলো ব্যাস লিখে বাক্য রাখি। করতে প্রবলেম, উচ্চারণের সমস্যা, তার মানে বাংলাতে সমস্যা আছে, উচ্চারণের সমস্যা, রাবেয়া বসরি বলছে। আচ্ছা, আকিবা উচ্চারণের তুমি বলছো সমস্যা। যে হলো তোমার পড়াশোনার রুটিনটা, এখানে রুটিন বলতে সত্যি কথা বলতে আমি যেটা বললাম, তুমি ভালো করতে চাইলে শর্ট টাইমে তোমার একটাই মানে তোমার জন্য সাজেশন বা সবার জন্য সাজেশন, সেটা হলো
বোর্ড কোশ্চেন সলভ করা। কারণ এসএসসি, এইচএসসি, জেএসসি তুমি যেটাই বলো, সবগুলোতে আমরা দেখছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে যে ঘুরে ফিরে বোর্ড কোশ্চেন গুলো বারবার দেয়। So তুমি এটা যদি করতে পারো না, তুমি অনেকটা বেশি আগায় যাবা। আর এর বাইরে তুমি যদি বই পড়তে চাও, এখন বই পড়লে জাস্ট তুমি পয়েন্ট গুলো পড়বা। যেমন পরিণতির কথা যদি আমি বলি, যে পরিণতিতে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্টের আবার ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। তো তুমি যেটা করবে সেটা হলো শুধুমাত্র ওই মেইন হেড পয়েন্ট গুলো পড়বা। ওই পয়েন্ট গুলো পড়লে তোমার মোটামুটি লেখার মতো একটা ক্যাপাবিলিটি সেটা তোমার গ্রো করবে আশা করি। এটা হলো আর্টস এর ক্ষেত্রে আমি বলতেছি আর কি। বাট তুমি জাস্ট ওই সেম কমার্সের ক্ষেত্রে তুমি জাস্ট পয়েন্ট গুলো পড়বা, এবং হ্যাঁ, এর কমার্সের বাইরে ক্ষেত্রে সাকিব, আমি একটু বলি। কমার্সের ক্ষেত্রে যেটা মেইন সমস্যা দেখা দিচ্ছে, মানে ম্যানেজমেন্ট হোক কিংবা ফাইন্যান্স হোক, মার্কেটিং হোক, সব থিওরিটিক্যাল সাবজেক্ট। হ্যাঁ, তো থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাবে, আমি তোমাদেরকে বলে রাখি যে অনেকে মনে করে যে বই এতদিন পড়ি নাই, এখন তাহলে একটু বই খুলা পড়ি। কথা হচ্ছে, বিশেষ করে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি মনে করি তোমাদের এখন বই খুলা পড়ার সময়টা আসলে নাই। শুধু ম্যানেজমেন্ট না, কমার্সের যে কোনো সাবজেক্ট হোক, তোমরা যেটা করবা সেটা হইতেছে তোমরা শুধুমাত্র এই যে শুধুমাত্র কি পয়েন্ট এবং আমরা যেগুলা ক্লাস করাইছি এই ক্লাসগুলো জাস্ট একটু দেখবা, ক্লাসের পিডিএফ গুলো দেখবে। ক্লাস যদি কারো দেখতে মনে হয় ভাই অনেক লেন্দি ক্লাস, আমার বারবার রিপিট করতে সমস্যা হচ্ছে, আমি তাহলে ই করবেন, পিডিএফ গুলো দেখবেন। পিডিএফ গুলো দেখলে হবে আপনার একটা পয়েন্ট সম্পর্কে ধারণা হয়ে গেলে আপনি বোর্ড কোশ্চেন সলভ করবেন। আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ওয়ান অ্যান্ড এভরি সিঙ্গেল একটা সলিউশন একটাই, সেটা হইতেছে বোর্ড কোশ্চেন সলভ। অ্যাকাউন্টিং এ আপনি কোনোদিন বই পইরা নর্মাল সৃজনশীল প্রশ্ন দেখা কোনোদিন আপনি সলভ করতে পারবেন না অ্যাকাউন্টিং বোর্ড পরীক্ষায় গিয়া। আপনাকে এখন অ্যাকাউন্টিং এ যত বেশি বোর্ড কোশ্চেন সলভ করবেন, তত বেশি নতুন নতুন সমস্যার সম্মুখীন হবেন, সেগুলো সলিউশন করতে যাবেন, আপনার অ্যাকাউন্টিং এর প্রফিসিয়েন্সি বাড়বে। এটা মাথায় রেখা দিয়ে অ্যাকাউন্টিং এ হাতে কলমে অঙ্ক করতে হবে, দের ইজ নো আদার ওয়ে। আচ্ছা, আমি একটু এনে মাহিম, তোর কি পরে ক্লাস আছে 8টা 15-তে? আচ্ছা, তাহলে আমি তাহলে বাংলা প্রবলেম গুলো আগে নেই, কারণ যেহেতু 8টা 15-তে ক্লাস আছে। মাহিম, এখানে আমাদের আসছে সমাসে ব্যাস বাক্য করতে প্রবলেম একজন বলছে, আরেকজন বলছে উচ্চারণের সমস্যা। এটা একটু সলভ দে। আপু এখন হচ্ছে ব্যাস বাক্য তো আমরা আগেই বলছিলাম যে ব্যাস বাক্য করতে হলে তোমাদের যে জিনিসটা আগে মাথায় রাখতে হবে যে আমার সমাজটা আসলে কোন পদ প্রাধান্য দিচ্ছে। আইদার ইটস পরপদ আর হচ্ছে এটা পূর্বপদ, যে কোনো কিছু হতে পারে। এখন যদি পরপদ হয় তাহলে আমরা কি বলছিলাম যে আগে অব্যয় পরে দ্বিতক উভয় দ্বন্দ্ব নতুন বহুতে। ধরো দুইটা ফ্রেন্ড ছিল, তাদের কি লাগছে, একজনের নাম অব্যয় একজনের নাম হচ্ছে দ্বিতক, তাদের হচ্ছে নতুন বহু নিয়ে দ্বন্দ্ব লাগছে। ব্যাপারটা এমন যে উভয় পদ যদি হয়, উভয় পদ যদি প্রাধান্য দেয়, যদি তোমাকে আমি বলি মা বাবা আমাকে ভালোবাসেন, এখানে কি বোঝাচ্ছে, শুধু মা তোমাকে ভালোবাসছে না, অ্যাজ ইউজুয়াল তোমাকে বাবাও ভালোবাসছে। অর্থাৎ মা বাবা দুইজনে তোমাকে ভালোবাসছে। তাহলে এখানে দেখো, এখানে উভয় পদই প্রাধান্য পাচ্ছে। তাহলে উভয় পদ যদি প্রাধান্য পায় তাহলে এটা দ্বন্দ্ব সমাস হবে। আর আমরা জানি কি, দ্বন্দ্ব সমাসে শুধু তুমি ব্যাস বাক্যে ও বসালেই হচ্ছে। এটা তোমাকে যদি আমি বলি যে হচ্ছে জিন পরি, তাহলে তুমি দেখো জিন এবং পরি দুইটাই কি হচ্ছে, জিন এবং পরি তোমার আহ দুইটাই কি প্রাধান্য পাচ্ছে। এখানে জিন পরি বলতে জিনকে বোঝাচ্ছে এমন না, পরীকেও বোঝাচ্ছে। তাহলে এখানে যেহেতু এরা ব্যাস বাক্য, কাজেই আমরা হচ্ছে এখানে বলতে পারি যে এটা দ্বন্দ্ব সমাস। অর্থাৎ তুমি দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে কি দিবা, ও দিবা, হয়ে গেল। এখন উপমান কর্মধারা, উপমিত কর্মধারা, রূপক কর্মধারা, এগুলো তো আমি ক্লাসে বুঝাইছিলাম যে উপমান হবে তোমার হচ্ছে যদি তুলনা সত্য হয়। যেমন আমি তোমাকে বলি যে চন্দ্রমুখ, এখন চন্দ্র কি মুখের সমান হইতে পারে? হইতে পারে না, এটা অবাস্তব তুলনা। তাহলে অবাস্তব তুলনা হইলে আমি কি বলছি, যে মাঝখানে যেহেতু সময়তে সমান দিতে পারতেছি না, কাজেই ন্যায়টাকে আমরা শেষে দিব। এবং ধরো তোমাকে বলা হচ্ছে যে অরুণ রাঙা, তাহলে অরুণ রাঙা এই দুইটি কি, তোমার অরুণও লাল রাঙাও লাল, তার মানে এটা বাস্তব তুলনা, তার মানে সমান হচ্ছে। তাহলে ন্যায়টা কোথায় কোথায় বসাবা, মাঝখানে বসাবা, শেষ। রূপক কর্মধারায় দেখো বিষাদ সিন্ধু, এখানে বিষাদ সিন্ধু, দেখো বিষাদ আর সিন্ধু এই দুটো এক না, কারণ কি কষ্ট আর সাগর কি এক হয়? হয় না। তার মানে এই দুটো অবাস্তব তুলনা। অবাস্তব তুলনা যদি হয়, আর যদি সামনের যে অংশ অর্থাৎ বিষাদ সেটা যদি দেখতে না পাও, তাহলে কি বলছিলাম, মাঝখানে রূপ বসাই দিবা। এইভাবে তোমার সবগুলা ইয়া করতে হবে। এখন ব্যাস বাক্য তো তোমাকে আগে অর্থ বুঝতে হবে কি চাইছে, তারপরে তোমাকে নির্ণয় করতে হচ্ছে কোন সমাস হচ্ছে, এরপরে সেই সমাসের ব্যাখ্যা দিতে হবে। বুঝতে পারছো? একজন বলছে যে হচ্ছে আহ মোরসালিন বলছে সম্ভবত যে তোমার মাহির ভাইয়ের ক্লাস করে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই বাংলায়। ইটস
এটা স্বাভাবিক, কারো সমস্যা থাকবে, কারো সমস্যা আচ্ছা, থাকবে একজন না। বলছে বাংলা ফার্স্ট পার্টের এমসিকিউ প্রবলেম। এমসিকিউ প্রবলেম হলে তোমাকে এমসিকিউ বড় প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস মনে রাখবা, কোনো টিচারই তোমার পার্সোনাল যে প্রবলেম সেই প্রবলেম সলিউশন করে দিতে পারবে না। এখন তোমার ধরো সৃজনশীলের প্রবলেম, কারণ তুমি সৃজনশীল প্র্যাকটিস করো না, এক্ষেত্রে তোমাকে যে করতে হবে সেটা সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। এখন এমসিকিউ তো মুখস্থ করার বিষয়, আমি পুরো পদ্যটা থেকে বা গদ্যটা থেকে কি শিখলাম সেইটাই তো হচ্ছে আমার ওখান থেকে প্রশ্ন আসতেছে। ধরো বললো যে সালামের সালামের হাতে আজ হচ্ছে কি তোমার সবুজ শ্যামল বাংলা, তাহলে এখন সবুজ শ্যামল বাংলা কার কথা বলা হয়েছে? সালাম, বরকত, শফিক, রফিক। এখন উদ্দীপক থেকে ডিরেক্ট লাইন দিয়েছে। তারপর বলা হচ্ছে যে তোমার ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ, ভালে সূর্য। এখন তোমাকে বিদ্রোহীদের দিয়ে দিল যে ইন্দ্রাণী সুদের ভালে কি। এখন এই জিনিসটাকে আমি তোমাকে মুখস্থ করে দিতে পারবো যদি তুমি নিজে না পারো? তাহলে এমসিকিউ যাদের প্রবলেম তারা মোর প্র্যাকটিস করো। মোর প্র্যাকটিসের মাধ্যমে এমসিকিউ যে সমস্যাটা সেটা সলিউশন হবে। আর যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ আমি কিন্তু কয়েকদিন ধরে ডিসকাশন গ্রুপে দেখতেছি আমি ফারিয়া আপু যে হচ্ছে প্রচন্ড পরিমাণে আমাদের প্রশ্ন আসতেছে, এবং যেখানে যেখানে সলভ সমস্যা হচ্ছে সেটাতে আমরা করে দিচ্ছি। ওকে। জেনিত বলছে যে আমি বাংলা উপন্যাস নাটক এগুলো ভালো করে পড়ি নাই, হাফ হাফ পড়া আছে, ক্লিয়ার না সব। এখন আমি এগুলো কিভাবে পড়বো আপু? মাহিম ভাই বলে যান একটু। আচ্ছা, ক্যারেক্টার মনে থাকে না, ক্যারেক্টার তোমার সব ক্যারেক্টার লাগে না। তুমি একটা কাজ করবা, তুমি হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করবা। কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা যে লাল সালু থেকে তিনজনের প্রশ্ন আসে। একটা হচ্ছে মজিদ, একটা হচ্ছে তোমার রহিমা, আর একটা হচ্ছে তোমার জমিলা, বা হচ্ছে ধরো খালেক ব্যাপারী, কিংবা হচ্ছে আওয়ালপুরের পীর, কিংবা হচ্ছে এই প্রশ্নগুলো আসে। তো এইখানে তুমি জিজ্ঞাসা করবা যে প্রশ্নগুলো আগে সলিউশন করবা। প্রশ্নগুলো সলিউশন করার পরে দেখবা যে যেই ক্যারেক্টার গুলা বেশি বেশি আসতেছে সেই ক্যারেক্টার গুলা পড়বা। আর নবাব সিরাজউদ্দৌলা তো আরো ইজি, এখানে সিরাজউদ্দৌলা, রাইসুল জুহালা, তোমার হচ্ছে ঘসেরি বেগম আর মীর জাফর ছাড়া কারো ইয়ে আসে না। আসসালামু আলাইকুম ভাইয়ারা, অল সাবজেক্টের ওয়ান শট এমসিকিউ সিকিউ ক্লাস চাই। আচ্ছা, ওয়ান শট এমসিকিউ সিকিউ ক্লাস চাই, এটা নিয়ে একটা কথা বলি। আমাদের হচ্ছে আগামী 31 তারিখ থেকে তোমাদের প্রতিটি বিষয়ের টপ 100টা এমসিকিউ, মানে অর্থাৎ ওই ধাঁচের যে 100 এমসিকিউ আসতে পারে সেটা নিয়ে তোমাদের শুরু হয়ে যাচ্ছে একটা প্রোগ্রাম। সো এখন মনে হয় অ্যানাউন্স করে নাই, আই হোপ সো আজকের মধ্যে অ্যানাউন্স করে দিবে। সেগুলো নিয়ে প্যারা কেন ভাই? একজন ইকোনমিক, বলতেছিল হ্যাঁ, না ইকোনমিক্স একটা আচ্ছা, তোরা তো দুজন ইকোনমিক্স এখানে আসছ তাই না? হ্যাঁ আচ্ছা, ইকোনমিক্স বাংলাটা ফার্স্ট নিয়ে নেই। পেপার। বাংলা নেই, বাংলা বলতেছিল যে সিরাজউদ্দৌলার ক্যারেক্টার নিয়ে সমস্যা হয় আপু ইকোনমিক্স। সিরাজউদ্দৌলার ক্যারেক্টার তো ওই চারটা পাঁচটা, ওই পাঁচটা মুখস্থ করলে আচ্ছা, ভালো হয়ে যাবে। সিরাজউদ্দৌলার ক্যারেক্টারে কেন সমস্যা হয়? এটা তো আমরা ছোটকাল থেকে পড়ে আসছি। না না না, সিরাজউদ্দৌলা নাটকের ক্যারেক্টারে ওখানে অনেকগুলো বুঝতে আছে। পারছি, বুঝতে আপনার পারছি, হচ্ছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হলওয়েল আচ্ছা, আছে, তারপরে হচ্ছে ক্যাপ্টেন ড্রেক আছে। এগুলো নাম ওরা শোনে নাই আগে কখনো। এটা সমস্যা বুঝছি। হওয়াই স্বাভাবিক আপু। তো আর আর এইটা একটা কাজ করবা যে আমার স্লাইডটা পড়বা। আমার স্লাইডে দেখবা যে প্রত্যেকটা ক্যারেক্টারে আমি আলাদা আলাদা করে তোমার হচ্ছে চরিত্র দেখাইছিলাম, যে এইটা কিসের চরিত্র, এটা কার চরিত্র, এটা কেন চরিত্র। তো প্রত্যেকটা চরিত্রে একটা কিওয়ার্ড মুখস্থ রাখবা। যেমন তোমার হচ্ছে দুধ। দুধ কথাটা আসলে কি আসবে? যদি নেতিবাচক দুধ হয় তাহলে উমিচাঁদ, ইতিবাচক দুধ হইলে রাইসুল জোহালা। শেষ। তারপরে হচ্ছে তোমার ধরো এখন বলা হচ্ছে নেতিবাচক, মানে সাহসী বীর। সাহসী বীর কে কে? যারা সিরাজের ইতিবাচক ছিল, সিরাজের পক্ষে ছিল। সিরাজের পক্ষে কে কে ছিল? সাপড়ে ছিল, মোহনলাল ছিল, মীর মর্দান ছিল। তাহলে এগুলা হচ্ছে ইতিবাচক চরিত্র। এখন তোমাকে নেতিবাচক চরিত্রের কথা বলছে, তাহলে তুমি রাজদুর্লভ, রায়বল্লভ, তারপরে হচ্ছে রায়দুর্লভ, রাজবল্লভ, তারপরে মানিক চাঁদ, ঘসিটে বেগম, মীর জাফর, এদের চরিত্র। তো তুমি আগে নেতিবাচক ইতিবাচক দিকগুলো আগে সিলেকশন করো। তারপর নেতিবাচক ইতিবাচকের মধ্যে কোনটা দেশীয় কোনটা বিদেশি সেটাকে ইয়ে করো। এখন তোমাকে হচ্ছে বলতেছে আমি যে ক্যাপ্টেন ড্রেকের কথা, ক্যাপ্টেন ড্রেক তো দেশি না, হলিউড তো দেশি না। তো দেশি যারা তাদেরকে আলাদা করবা। নেতিবাচকের মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা দেশীয় শ্রেণী, যেমন রাজবল্লভ, উমিচাঁদ, রায়দুর্লভ, মীর জাফর, ইয়ার লুৎফ খান। এরা কি? এরা হচ্ছে দেশি কিন্তু নেতিবাচক। আর বিদেশি কে কে? ক্লাইভ। তো এইভাবে আলাদা আলাদা করে তুমি কিন্তু করতে পারবা। বাংলা সেকেন্ড পেপার কি টেস্ট পেপার সলভ করতে থাকবো বারবার? হ্যাঁ, যত সলভ করবা, শুধু বাংলা সেকেন্ড না, তুমি যেই সাবজেক্টই যত সলভ করবা আই হোপ তত তুমি গেইন করবা, বুঝছো? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তো তুমি যত বেশি পড়বা তত বেশি শিখবা। তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা তত বেশি তোমার হচ্ছে এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে।
আরেকটা প্রশ্ন আছে সমাসে, সমাস স্কিপ করে উপসর্গ পড়াটা কতটুকু যুক্তিসঙ্গত হবে? সমাস, উপসর্গের সিলেবাসটা তো হ্যাঁ, শর্ট আছে। উপসর্গের সিলেবাসে উপসর্গও দেখাইছিলাম, তোমাদের সাজেশন দিছিলাম যে 4টা উপসর্গের বাইরে কোনো উপসর্গ আছে না। প্রপরা প্রতি অনু, এখন প্রপরা প্রতি অনু এটা হচ্ছে বিগত কয়েক বছরে বারবার রিপিট আসছে। এখন এই প্রপরা প্রতি অনুবাদে অন্যগুলো যদি আসে, সেক্ষেত্রে তুমি পারবা কিনা এটাও তোমাকে দেখতে হবে, বুঝছো? এখন ধরো তুমি প্রপরা প্রতি অনু পড়ে গেলা, পরীক্ষায় আসছে হচ্ছে আশুবিনী, তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা, কারণ তুমি ওটা পড়ো নাই। কারণ সমাজ কিন্তু কয়টা আমার হচ্ছে, এখানে 20টা, ওখানে 21টা, এক জায়গায় হচ্ছে তোমার হচ্ছে আরবি, ফার্সি, উর্দু। এখন তুমি আমাকে যদি বলো যে ভাই বাংলা উপসর্গ কয়টা, আমার বাংলা উপসর্গ 21টাই মুখস্থ আছে। অ ঘ জন আরানা বিদিউন কতকুনি পাতি রামশাসা সুহা। এখন তো তোমার 21টা মুখস্থ নাই, তো তুমি তো 21টা পারবা না। আবার তুমি যদি বলো ভাই সংস্কৃত কয়টা, সংস্কৃত আমি বলতে পারি প্রপরার প্রতি, অপশমনী, অনু, অধি, দুর্বি। সো আমার এখানে 20টা মুখস্থ আছে। সো তোমাকে যদি অধি, অপি, দুর্বি দেয়, তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। কাজেই আগে এটা মেনশন করতে হবে যে তুমি পারতেছো কিনা, তোমার সবগুলো মুখস্থ করতে আছে কিনা। আবার তোমাকে দিয়ে দিল যে আম খাস আর হচ্ছে খয়ের, এখন তুমি খুঁজেই পাচ্ছ না যে আম খাস খয়ের। কিন্তু আমাদের আরবি উপসর্গ কয়টা, 6টা, আম খাসলা বাজে খরগয়ের। তো তুমি ওখান থেকে মেরে দিতে পারো। এখন এটা ডিপেন্ড করে যে তোমার সবকিছুই তোমাকে দিন শেষে মুখস্থ করতে হবে এবং ভালো করে পড়তে হবে। আর তুমি যদি না পড়ে যাও, তাহলে কিন্তু মানে ধরা খেয়ে যাবে। আই হোপ, আমার হচ্ছে মনে হয় না যারা প্রথম থেকে একদম সবকিছু ক্লিয়ার করছে তাদের কোনো বিষয়ে সমস্যা হওয়ার কথা। আপু, ইয়াসিন বলছে যে মে আই টক অ্যাবাউট টপিক, ইয়েস ইউ ক্যান। হ্যাঁ, বলো কি, ইয়াসিন কি বলতে চাও? আচ্ছা, ইকোনমিক্সে মুদ্রাস্ফীতি কে পড়াইছিল? আমি যেখানে একজন লিখতেছিল যে মুদ্রাস্ফীতি নিয়ে সমস্যা আছে, কি সমস্যা? মুদ্রাস্ফীতি কি সমস্যা? ওকে তো পার্টিকুলার সমস্যা বলতে হবে। হ্যাঁ, কে জানি লিখছিল হাবিব ভাই, উপরে 2 বার। সাকিব তো একটা অ্যান্সার করে দিছো, ওই যে তুমি বলছো পোস্ট দিবা ওই যে ইয়াসিন ম্যাথের বলছে ইটস মি জিনিসগুলো। মাহিম। হ্যাঁ আমি হ্যাঁ, বলো সবাইকে বলো। বলবো আর কি যে তোমরা এই মুহূর্তে টাইম ওয়েস্ট করো না, তোমাদের যেগুলো প্রবলেম আছে তোমরা গ্রুপে পোস্ট করো, আমরা তো রিপ্লাই দেই, তাই না? আমরা কিন্তু তোমাদের সময় করে সবাইকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো এই পোস্টটা করবা এবং দেখবা আমরা রিপ্লাই না দিলেও তোমাদের ফ্রেন্ডসরাও তোমাদের রিপ্লাই দিচ্ছে। সো মোরসালিন বলছে মুদ্রাস্ফীতি মাথায় কোনো রাখবা। সমস্যা নাই। না, এখন দেখো আরেকজন খাতিজা না কে জানি লিখছিল, লিখলাম যে তোমাদের মধ্যেই মুদ্রাস্ফীতি নিয়ে। কনফ্লিক্ট আছে। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে ইয়া করবা, ওই বারবার প্রশ্নগুলা আমাদের গ্রুপে দিবা, ডিসকাশন গ্রুপে, যে ভাই এই জায়গায় সমস্যা হচ্ছে। এখন তোমার এখানে তো এই এমনি সমস্যা মানে ক্লিয়ার করা যাবে সমাজ না। বিজ্ঞানের সমস্যা, উচ্চারণের সমস্যা আছে, একটু বল উচ্চারণ আগে, বাংলাটা শেষ করি, কারণ যেহেতু মাহিমকে আবার মানে ক্লাস আছে তো এই জন্য উচ্চারণে কি ছাড়তে হবে ওকে। সমস্যা সেটা রাবেয়া বলো। উচ্চারণ বাদে বাংলা দ্বিতীয় পত্রের কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখছেন সমাজ আপু, এদের বিজ্ঞানের হচ্ছে সমস্যা। এদের সমস্যার টাইপ গুলার কিন্তু ভ্যারিয়েশন আছে, এক একজনের এক এক না না, টপিকের সমস্যা। অবভিয়াসলি ভ্যারিয়েশন তো থাকবেই, তাই না? এখন তোমার উচ্চারণে কি সমস্যা সেটা স্পেসিফিক ভাবে বলতে হবে, নাহলে সর্বাঙ্গী ব্যথা ওষুধ দিব কথা। উচ্চারণ তো অনেকগুলো আছে। হ্যাঁ, বলো যে কে জিজ্ঞেস করছিল, রাবেয়া বলো তুমি যে উচ্চারণে তোমার স্পেসিফিক কোন জায়গাটা সমস্যা, তোমার কি লিখতে সমস্যা হচ্ছে বা কি, এটা তো বলতে হবে। আর সমাজ বিজ্ঞানে কি সমস্যা? সমাজ বিজ্ঞান তো হিউজ সাবজেক্ট, এখন কোন জায়গায় সমস্যা, কোন চ্যাপ্টার ওয়াইজ নাকি, সেটা তো বলতে হবে। পরিণতি ইতিহাসে তো হাত দিতে হবে না, হা হা, মোরসালিন বলছে। তো আপু আই থিঙ্ক আপু যে মোরসালিনের কোনো বিষয়ে প্রবলেম নাই, ওর আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম দেখলাম না না। না, যারা ক্লাস করছে কন্টিনিউয়াসলি নিয়মিত, আশা করি তাদের কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ মাহিম ভাইয়া। ওর বাংলাতে প্রবলেম নাই, ইকোনমিক্স এর প্রবলেম নাই। আচ্ছা, অন্তু বলো, অন্তু হাত তুলে রাখছো অনেকক্ষণ, অন্তু কথা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সমাজবিজ্ঞান দিয়ে শুরু করি। আমি হ্যাঁ, বলো। সমাজবিজ্ঞানে এমনি এর আগে পোস্ট করছিলাম সমাজবিজ্ঞানের কোনটাই সমস্যা। মাহিম ভাইয়ের মেনশন করছিলাম। এমনি আপনার ওই নৃতাত্ত্বিক, বাংলাদেশের নৃগোষ্ঠীদের জীবনধারা এবং প্রত্নতাত্ত্বিক, আপনার ওর যদি অন্য অন্যগুলাও যদি না পড়ায়, এই দুইটা যদি একটু বিশ্লেষণাত্মক ভাবে পড়াতেন তাহলে অনেক ভালো হতো, মানে অন্যগুলো কোনো তুমি কি সমস্যা নেই। দেখছো যে আমি ক্লাসটা করাইছি কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি করাইছেন, আমি দেখছি। কিন্তু ওই তাহলে যে মানে এক ক্লাসের ভিতর 3-4টা অধ্যায় না, একটা কিরকম মানে গুলাই গেছে, ঠিক আছে। আমাদের সমাজ বিজ্ঞান তো দেওয়ার কথাই ছিল না ভাইয়া, তারপরেও আমি 4টার জায়গায় 6টা ক্লাস নিয়ে দিছি তোমাদের। হ্যাঁ, সেই জন্যই বলছিলাম আর কি। এখন শোনো বন্ধু, যদি আমি যেটা বলি, ওই যে তোমার হচ্ছে সমাজ বিজ্ঞানে যে ইয়াগুলো আছে না, দেখো আমি কিন্তু ভাগ করে পড়াইছি যে স্থান হ্যাঁ আলাদা, হ্যাঁ দেখছি। ওইভাবে পড়বা, ওইটাই পরীক্ষায় লিখে দিবা, ওখানে 4টা আসবে, ওই জিনিসটাই মেরে দিবা আর কি, কোনো কিছু করবা না। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমার ইকোনমিক্স এর সমস্যা আছে একবারে, আমি আমি বলে যাই আপু। বলো বলো। ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন। হ্যাঁ, কি আমার সমস্যা? হচ্ছে আর্টস ইকোনমিক্স। কমার্স কি সমস্যা বলো, নাকি ইবিআই? না না আপু আপু, হ্যাঁ আমার হ্যাঁ বলো, হচ্ছে অন্তু বলো, এই হ্যাঁ।
নাজমুল সাকিব ভাইয়ের প্রশ্ন, আপনার ওই স্থিতিস্থাপকতায় আপনার ভেবলেন দ্রব্য আবার গিফেন দ্রব্য ওই ক্ষেত্রে বন্ধু আপনি আমি একটু ইন্টারাপ্ট করি ভাই তোমাকে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ভাই আমার মানে হচ্ছে স্পেসিফিক ভাবে আমার যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু মানে আমার চ্যাপ্টারটা আগে শেষ করি, আমার 8টা 15তে ক্লাস, তো আমি কিন্তু চলে ও যাব। না না, আপনার আপনার প্রশ্ন হয়ে গেছে ভাইয়া, আচ্ছা এই আমার একটা প্রশ্ন আচ্ছা, হয়ে গেছে। তাহলে আমি তাহলে আবার সবাইকে একটু বলি যে কারো বাংলা বা মাহিম যেগুলো পড়াইছে ইকোনমিক্স ওখানে কারো সমস্যা আছে কিনা, বা সমাজ বিজ্ঞান, কারণ মাহিমকে আমাকে ছাড়তে হবে। সাকিব আছে কোনো সমস্যা নেই, কিন্তু মাহিমকে আমাকে ছাড়তে হবে। সো বাংলা কার কি প্রবলেম বলো। ও যে ও উচ্চারণ যে বলছো, উচ্চারণ একেবারেই মনে থাকে না। আচ্ছা একটা তুই দে, আইডিয়া দে উচ্চারণ মানে কিভাবে আর কি লিখবে, কারণ বারবার ও এটাই বলতেছে। এখন দেখো উচ্চারণে তোমাকে উচ্চারণ হচ্ছে এটা তো মনে রাখার বিষয় না, উচ্চারণ তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কয়েকটা জিনিস বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে উচ্চারণ, একটা হচ্ছে বল বল। একটা হচ্ছে উচ্চারণ, একটা হচ্ছে তোমার হচ্ছে বানান। এগুলো তুমি যত বেশি পড়বা তত বেশি তোমার ক্লিয়ার হবে। সো উচ্চারণ আর বানানটা এটা মূলত বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলিউশন করো, যারা মুখস্থ করে যাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আরেকজন বলতেছে যে বাংলা রুলস অ্যাপ্লাই করতে পারি না, বাট ওর রুলস মনে রাখে, মানে কোন জায়গায় রুলস অ্যাপ্লাই করতে হবে কোন রুলসটা সেটা মনে হয় ও পারে না, ও আচ্ছা জেনিত কোন লিখছে। ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে? বাংলা বাংলা। কিসের রুলস? রুলস তো অনেক ধরনের রুলস হয় আপু। আমি তোর কারকের সেকেন্ড রুলস পার্ট, অ্যাপ্লাই করতে পারি কিনা বা তুই এখন কোথায় সমাজকে রুলস অ্যাপ্লাই, তুই পারি কোথায় কিনা, পড়াইছিস সেটা এখন তুই বলতে পারবি তাই না? রুলস তো সব জায়গাতেই আছে আপু। এখন বাংলা ভাইয়া ওকে সেকেন্ড, রুলস, রচনায় রুলস, বাংলা সেকেন্ড পার্ট নিবি রচনার নাকি? রুলস। ব্যাকরণ তো পুরাটাই রুলস এর ভিত্তিতে। বাংলা সেকেন্ড পার্ট ভাই লিখছে, অবভিয়াসলি সেকেন্ড পার্টই তো রুলস। সেকেন্ড পেপারে কোন জায়গাটা আপু? কোন জায়গাটা তোমার রুলস রচনার বলতো? রুলস, সেকেন্ড পার্টটা রচনার। কম জিনিস আমার 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 জানার হ্যাঁ, মতে, তাই না? ওদের 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 সমাস 5টা না 6টা টপিক আছে, হ্যাঁ। ওদের বেশি টপিক নাই। আচ্ছা আর কোনো কোনো প্রবলেম বাংলা বা মোরসালিন বলছে যে বাংলা মাহিমে যে পড়েছে আপু বাংলায় সমস্যা থাকার কথা না, বাট তারপরে অনেকের প্রবলেম থাকে, তোমার সমস্যা নাই বাট অন্য কারো সমস্যা আছে। সমাজ আহ বিজ্ঞান সব একরকম লাগে? ওই জিনিসটাই একরকম। আমি এখন পর্যন্ত পরে আমি নিজেই কনফিউশনের আনসার খুঁজে পাই না। এখানে কিছু কিছু জিনিস আলাদা আছে, যেমন হচ্ছে তোমার থিওরি গুলো একটু একরকম। ওই সব জায়গায় দেখবা হচ্ছে দ্বন্দ্ব থিওরি, মানে হচ্ছে ওই মার্কসের থিওরি আর হচ্ছে ওই তোমার ডুরকিমের থিওরি, এই থিওরি গুলো সব জায়গায় একরকম। ইভেন আমি আজকে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স আমার পরীক্ষা ছিল, আজকেও আমি মার্কসের থিওরি লিখে আসি। সমাজবিজ্ঞানে মার্কস ছাড়া কিছু নাই। ওকে। এক ধরনের তো কথা না তো, কারণ তোমার নৃতাত্ত্বিক ওখানে শুধু বাংলাদেশের যে চাকমা মারমা মগ মুগ, তারপরে হচ্ছে কুমি, তারপরে তোমার হচ্ছে খাসিয়া, এগুলা আলাদা একটা সাইড। তারপরে প্রত্নতত্ত্বে ময়নামতি, তারপরে হচ্ছে পাহাড়পুর, ওয়ারি বটেশ্বর। তো এই জিনিসগুলো তো একরকম মহাস্থানগড়। হওয়ার কথা না। হ্যাঁ, হ্যাঁ। একরকম বোঝো না। খাদিজা তার মানে হচ্ছে পারিভাষিক শব্দ যে কয়টা দিয়েছেন ওইগুলো পড়লেই হবে। হ্যাঁ ওইগুলো পড়লেই তুমি 100% কমন পাবা, কিন্তু আগে শেষ করো, আগে শেষ করো। পড়লেই হবে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি শেষ করতে পারতেছো কিনা সেটা fact। শেষ করার পরে আমাদের তো সমস্যা ওয়েটিং কোথায়? নাই, ওয়েটিং রুম নাই তো, অটোমেটিক জয়েন করবে মানে কেন অ্যাড হতে পারতেছে না, বুঝলাম না। দাঁড়াও দেখি। মোট সাইন বলছে সমাজবিজ্ঞান একটু হার্ড, কিন্তু পড়লে সোজা আছে ইতিহাসের মতো। আচ্ছা তোমরা আমাকে বলো তাহলে, আমার আর কারো কোনো প্রবলেম আছে? পারিভাষিক শব্দ যে কটা দিয়েছেন এগুলো পড়লেই হবে? হ্যাঁ হ্যাঁ আপু, ওগুলো পড়লেই হবে। অনেক কষ্টে 3 দিন, 3 দিন 4 রাত ধরে বানাইছে, অনেক অ্যানালাইসিস করা আছে। আচ্ছা আমি একটু কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম। আহ ওকে, আমি ক্যামেরাটা অন করে কথা বলি। অবশ্যই, তোমাকে দেখি ওকে, আমরা সো একটু। ভাইয়া আপুরা তোমাদেরকে আসসালামু আলাইকুম। সো ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আপুরা তোমাদেরকে অনেক সাজেশন দিচ্ছেন, এই যে ফারিয়া আপু, তারপর হচ্ছে মাহিম ভাইয়া, বুলবুল ভাইয়া, হাবিবুল্লাহ, সাকিব, অনেকেই কানেক্টেড আছে। তো পাওয়ার প্লে আমাদের শেষ, পাওয়ার প্লে আমাদের আবেগের জায়গা। তো তোমাদেরকে সর্বোচ্চটা সাপোর্ট দিছি, এটুকু আমরা নিশ্চিত যে বাংলাদেশে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আর্টস কমার্সের সবগুলো সাবজেক্টের এত সাপোর্ট দেয়নি। ভাইয়া তোমাদের যেই কয়টা সাবজেক্ট পড়ানোর কথা ছিল ওগুলোর বাদেও আমরা বাকি সবগুলো দেওয়ার চেষ্টা করেছি যেন কনফিউশন ক্লিয়ার হয়ে যায় তোমাদের, এবং তোমাদের চাওয়া এটা দিয়েছি। একদম ন্যূনতম একটা কোর্স ফিতে আমার মনে হয় না এভাবে কেউ তোমাদেরকে সাপোর্ট দিছে বা আহ, বা দিবে কখনো। তো তোমাদের অবশ্যই আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সো আমরাও তোমাদের প্রতি আসলে খুব খুশি, কারণ তোমরা আমাদের উপর ভরসা করেছো প্রথমবারই। তো তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, সেই চাওয়ার জন্য আমি একটু ক্যামেরাটা অন করেছি জোর করে। সেটা হলো, তোমাদের জন্য আমাদের সি ইউনিট মিশন এফবিএস নামক একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে। ওইটা যারা পাওয়ার প্লেতে আছে তাদের জন্য 2300 টাকা,
FBS 300 প্রোমো কোড ইউজ করলে তারা 2300 টাকা এনরোল করতে পারবে। ঠিক একইভাবে ঢাবি খ নামক একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে ফারিয়া আপু, মানিক এবং তানভীরের। আর সেখানেও হচ্ছে আমাদের কোর্স ফি খুবই নগণ্য, এবং এই কোর্স ফি দিয়ে তুমি তো অনলাইনে আমাদের ক্লাসগুলো পাবাই, সাথে মানে হচ্ছে মিশন FBS এর সি ইউনিটের একটা বই পাবা, প্রশ্ন ব্যাংক। ওই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে 500 পৃষ্ঠার প্রশ্ন ব্যাংকটা আমি বানাচ্ছি, তো আমি জানি প্রশ্ন ব্যাংকের পেছনে আমার 1000 টাকার উপরে খরচ হচ্ছে, মানে প্রথমবার বানাচ্ছি তো 1000 টাকার উপরে খরচ হচ্ছে জাস্ট ওই প্রশ্ন ব্যাংকটা, এত মোটা একটা প্রশ্ন ব্যাংক, যেটা তোমরা অলরেডি তোমাদের ছবি দিচ্ছে দেখবা, ইসা তোমাদের ছবি দিচ্ছে, দেখতে পারবা। তো ভাইয়া এটা হচ্ছে আমার সি ইউনিটের জন্য। আর খ ইউনিটের জন্য তো আপুরা জানেন আপুরা কতগুলো বই বানাইছে, সেই বইগুলো তোমরা পাবা, ক্লাস পাবা আমাদের। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু একাডেমিকে আমাদের সাথে তোমরা পড়াশোনা করেছো, পাওয়ার প্লেতে করেছো, অ্যাডমিশনে অন্য কোথাও যেন না যাও, অ্যাডমিশনে আমাদের সাথে জার্নি স্টার্ট করো। সি ইউনিটে যারা আছো তাদের জন্য FBS 300 প্রোমো কোডটা অ্যাক্টিভ আছে, তবে HSC পরীক্ষার শুরু হওয়ার সাথে সাথে ওই প্রোমো কোডটা অফ হয়ে যাবে। তখন কেউ যদি কান্নাকাটি করো যে ভাই ডিসকাউন্ট দেন, তখন কিন্তু সম্ভব না। তোমাদের জন্য বাইরের সবাই মানুষ সবাই কিনবে 2600 দিয়ে, তোমাদের জন্য 2300 টাকা রাখতেছে সি ইউনিটটা। আর খ বিভাগেরটা তো এমনিই করছি কম, মাত্র 2600 টাকা। তো এনরোল করো, এবং শুধু তোমরা না, তোমরা তোমাদের বন্ধু বান্ধবী কলেজের সবাইরে নিয়ে এনরোল করাবা। আমি এটুকু প্রমিস চাই যে দেখো আমাদের মার্কেটিং করার কেউ নাই, আমাদের গ্রুপ অত বড় না, আমাদের গ্রুপে 100K 200K মেম্বার্স নাই, আমাদের যারা আছে সব তোমরা যদি ছড়ায় আমাদের গুড কোয়ালিটি গুলো, আমাদের যদি ভালো গুণাগুণ ছড়ায়, সেটা তোমাদের তোমাদের মার্কেটিং এ ছড়াবে, আমাদের মার্কেটিং এ না। তো তোমরা যদি না ছড়াও, জিনিসটা আসলে খুব খারাপ হয়ে যাবে। কারণ তোমাদেরকে আমরা একদম মানে হচ্ছে সর্বোচ্চটা দিয়ে পড়াইছি, সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমাদের টিচার প্যানেল তোমাদেরকে তৈরি করছে। তো তোমরা আশা করি ছড়াবা এটা, তোমাদের কলেজের বন্ধুদেরকে জানাবা। এটুকু নিশ্চিত যে অনলাইনে আমাদের সাথে থাকলে অফলাইনে তোমার আর কোথাও পড়তে হবে না ভাইয়া, অফলাইনে কোথাও পড়তে হবে না, অফলাইনে ক্লাস তোমার কাছে বোরিং লাগবে তুমি আমাদের সাথে যদি অনলাইনে থাকো। আর সেটা আমি আর বলবো না, আমার এই প্রমাণ তো তোমরা জানোই, তোমরা অফলাইনে পড়েছো, তোমরা অনলাইনে আমার পাওয়ার প্লে প্রোগ্রামে ছিলা, তোমরা এটা জানো, তোমাদেরকে নতুন করে বলার কিছু নাই। এবার ওরা যারা আমি বের হয়ে যাব, আমি জাস্ট তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের কাছ থেকে এই অ্যাসিউরিটিটা পেতে চাই যে তোমরা তোমাদের কলেজ, তোমাদের ফ্রেন্ডদের মাঝে এসিপির যে দুইটা প্রোগ্রাম আছে অ্যাডমিশন রিলেটেড, ঢাবি খ এবং সি ইউনিট, এটা সম্পর্কে তোমরা জানাবে কিনা, জাস্ট কয়েকটা রেসপন্স চাই আমি, যেন একটু শান্তি পাই। কারণ তোমরা আসলে জানাচ্ছ না মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে আমার। তোমাদের মাধ্যমে এটা আরো ফ্লারিশ হতে হবে ভাইয়া, আরো জানাতে হবে। মানে ওরা যেই সার্ভিসটা পাইছে এসিপি তে আমাদের, মানে এই লাস্ট মুহূর্তে ওরা মানে অফলাইনেও মানে এই সার্ভিস পায় নাই। আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে ওদেরকে মানে এখন আমরা তো এখনো শেষ হয় নাই, আমাদের আবার MCQ শর্ট শুরু হবে, তাই না? তো এই যেই সার্ভিস ওরা পাইছে আমার তো মনে হয় যে ওরা মানে এই 12 বছর ওরা কোথাও পায় নাই। MCQ শর্টের ভাইয়া প্রত্যেকটা ক্লাস করবা, কারণ তোমাদের জন্য এটা তৈরি করা হচ্ছে, যেখানে ওই তোমাদের ভাইয়ারা 1 তারিখ থেকে ক্লাস শুরু করবে। আর তোমরা তোমাদের কলেজের গ্রুপগুলোতে দয়া করে এসিপি সম্পর্কে জানাবা, কারণ তোমরা যদি না ছড়াও আর কেউ ছড়ানোর নাই। আমাদের আমাদের সৈনিক হচ্ছে তোমরাই, আমাদের এসিপি আর্মি হচ্ছে তোমরাই। তো তোমাদের মাধ্যমেই বড় হবে এসিপি। একদিন এসিপি অন্য জায়গায় চলে যাবে, একদিন এসিপি তেও 200-250K মেম্বার থাকবে, বাট ইনিশিয়াল পুশটা তোমাদের মাধ্যমে আসতে হবে। তোমরা যদি না আসো, আমাদের টিচাররা আমরা মোটিভেট হব না। তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যদি আমাদের টিচারদের ক্লাস তোমার পছন্দ হয়, ডেফিনেটলি হইছে, নাইলে তো তোমরা থাকতা না, অবশ্যই তোমাদের মাধ্যমে যেন এসিপির এই প্রোগ্রাম গুলো ছড়িয়ে যায়। দ্যাটস অল ফ্রম মাই পার্ট। আশা করি তোমাদের জায়গা থেকে এই কোঅপারেশনটা আমরা পাবো। সো ফারিয়া আপু, ডিস্টার্ব করলাম মাঝখানে এসে। না না না, ঠিক আছে, সমস্যা নাই, আমরা আছি, আজকে আমরা কথা বলতে পারবো, সমস্যা আপু নেই, সবাই কন্টিনিউ বাসায় আছি, করতে পারেন, আল্লাহ হাফেজ। বুলবুল বাদে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে। মাহিম কি আছে না চলে গেছে? আমার একটু যেহেতু মাহিমের ক্লাস আছে দেখে আমি মাহিমকে ছেড়ে দিব আর কি। মাহিম আছে না চলে গেছে? মেবি নাই, মোস্ট প্রবাবলি নাই। আপু আছে আছে আছে, মাহিম আছে। মাহিমকে দেখতেছি না কেন? আপু যে আমি এখানে, আমি স্টুডিওতে আসলাম, 2 নম্বরে ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে একটা, দাঁড়া আমি ইংলিশে আসতেছি, মানে কি একটু ওয়েট। এখানে কে জানি বলছিল, আমি একটা বাংলার একটা প্রশ্ন ছিল মনে হয়। হ্যাঁ আপু, ওয়েট। অবশ্যই। ও আচ্ছা, ভাইয়া, সিকিউ বাংলা CD সেকেন্ড প্যারায় অনেক সময় কি সেম লেখা আসে, এটা কিভাবে ঠিক করব? সেম লেখা আসবে না আপু, কারণ হচ্ছে সি নাম্বারে হচ্ছে তোমার অনুধাবন, মানে
প্রয়োগমূলক আর ডি নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। তোমার ডি নাম্বারে হচ্ছে আমি এই ক্লাসে দেখাইছিলাম, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে সৃজনশীল লাস্টে যখন প্র্যাকটিস করাইতাম তখন কিন্তু তোমার হচ্ছে লাস্টে দেখাইতাম যে কিভাবে তুমি ইয়া করবা। সো এই যে লাস্টের যে প্রয়োগমূলক আছে সেই প্রয়োগমূলকে তুমি হচ্ছে পাঠ পরিচিতি দেওয়ার চেষ্টা করবে, পাঠ পরিচিতিটা দিবা। এখন সি নাম্বারের প্রশ্ন আর ডি নাম্বারের তো প্রশ্ন এক না। সি নাম্বারের প্রশ্ন চাই হচ্ছে কার সাথে মিল আছে বা কেন মিল হচ্ছে, আর ডি নাম্বারে চাই হচ্ছে যে পুরাটার আসলে মিল আছে কিনা, পুরাটা এক আংশিক সত্য কিনা, পুরাটা আংশিক মিথ্যা কিনা, বা পুরাটার সাথে তুমি একমত কিনা। তো তুমি প্রথম লাইনে হেডলাইন দিবা যে যদি চায় যে পুরাটার সাথে তুমি একমত কিনা, তাহলে দিবা যে হ্যাঁ এই কারণে, এই স্বতন্ত্র কারণেই আমি হচ্ছে উদ্দীপকের সাথে প্রশ্নের একমত, এটা লিখলা। তারপরে খ নাম্বারে তুমি এমন কিছু লিখবা যেটা বাংলাদেশে আর কেউ কখনো ইন্ট্রোডিউস করে নাই। সেটা হচ্ছে তুমি এই যে প্রশ্নটা, সেই প্রশ্নের সাথে আমাদের বাংলাদেশের কি সমস্যা, সেই সমস্যাটা অনুধাবনের জায়গায় লিখলা। তারপরে গ নাম্বারে লিখবা হচ্ছে তোমার দুইটা পার্ট, একটা হচ্ছে প্রশ্নে কি চাইছে সেইটা, আর উদ্দীপকে কি দেওয়া আছে যেটা তোমার বইয়ের সাথে মিলছে কিনা সেই পার্টটা। সো এইটা ক্লিয়ার করলাম। তারপরে মানে ফোর্থ প্যারা যে তুমি তোমার ওই যে বইয়ের যে অংশটা লিখছো সেইটার পক্ষে তোমার যে যুক্তি, সেই যুক্তিটা দিবা যে কেন তুমি এটার সাথে একমত বা কেন তুমি এটার সাথে একমত নয়। তারপরে লাস্টে যা লিখবা যে উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে উপর্যুক্ত কারণে ড্যাশ 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 ব্লা ব্লা ব্লা, মানে একমত বা একমত না। এই সমাজকে শুধু বোর্ড কোশ্চেন করলেই হবে কিনা, হ্যাঁ সলভ করলেই হবে আপু, কিনা? এটা এটা ওদেরকে হ্যাক একটা বলে দেই। এই যে শেষ সময়ে তোমরা সবগুলা বোর্ড সলিউশন করে যাও, দেখবে ইনশাল্লাহ সব কমন পেয়ে গেছো। সবগুলা বোর্ড সলিউশন, কারণ তোমাদের একাডেমিকে এত হাই লেভেলের আসে না। আমি তোমাদের উপপদ তৎপুরুষ পড়াইছি, তোমরা বলছো যে ভাই উপপদ তৎপুরুষ আমরা আগে কখনো পড়ে নাই, এটা তোমাদের অ্যাডমিশনের কাজে লাগবে। একাডেমিকে জীবনে উপপদ তৎপুরুষ দিবে না। ক্লিয়ার? তোমরা শেষ সময়ে বাংলা আর কোনো সমস্যা? উচ্চারণ বানান বাক্য, তারপরে সমাস, উপসর্গ, যে যেটাই করতে চাও না কেন তোমরা আমাদের হচ্ছে ইয়েগুলা ফলো করো, যেগুলা সাজেশন দেওয়া আছে সাজেশন গুলো ফলো করো। এবং এই যে তোমাদের তত্ত্বীয় যে অংশ, তত্ত্বীয় অংশগুলোর জন্য তোমার হচ্ছে যেই বোর্ড, সেই বোর্ডের পাশাপাশি অন্যান্য বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সব কমন আসবে। কিন্তু তোমাকে আশা করি শোনো, বাংলা তোমাকে নিয়ে সমস্যা নাই মনে হয় নাকি? দ্য মোর ইউ লার্ন, সরি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যত বেশি পড়বা তত বেশি শিখবা। তুমি যদি না পড়ো, না পড়ে সারাদিন বলো যে আপু আমার এটা সমস্যা, আমি এটা বুঝতেছি না, আপু আমাকে বুঝাই দেন, পারি আপু সারাদিন যদি বুঝাই দেয় তুমি কিছু বুঝবা না। বাস্তব তোমার পারি আপু বলে এক জিনিস, পরীক্ষায় প্রশ্নকর্তা তার মনের মতো করে ঘুরায় দেয়। পরীক্ষায় কখনো ফারিয়াপুর প্রশ্ন করবে না। কাজেই তুমি হচ্ছে ফারিয়াপুর সলিউশন শুনে বললা যে খুব খুশি, সাকিব ভাইয়ের সলিউশন শুনে খুব খুশি, মানিক ভাইয়ের সলিউশন শুনে খুব খুশি। এখন দেখছো যে পরীক্ষার হলে যায় তোমাকে একটু বাস মারিয়ে দিছে, তোমাকে অন্য একটা জিনিস দিছে, ঘুরাই পেঁচাই দিছে। তো ঘুরাই পেঁচাই যদি দিবেই, দেয় ঘুরাই তাহলে পেঁচাই তো তোমার দিবেই, তাই না? এই বছর তো একটু ঘুরাবেই। সব এই বছর সোজা না করি। আহ, ঢাকা বোর্ড তো অনেক ইজি, কিছু ঘুরাবে। কিন্তু কুমিল্লা, যশোর, দিনাজপুর বোর্ডে যারা পরীক্ষা দেয় এদের মানে এরা যে নিজেকে কতটা পশ এলিগেন্ট ভাবে সেই বোর্ডের কর্মকর্তারা ছাড়া আর কেউ জানে না। সো তোমরা যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন তোমাদের সকলের জন্য শুভকামনা। বাট ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দিবে তারা অনেক ইজিলি পরীক্ষা দিতে পারবা, কারণ প্রশ্ন অনেক ইজি হয় ঢাকা বোর্ডে, একদম মানে মানে বেয়ার স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে, বুঝছো? তো এই যে তোমাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সলিউশন করে যাও। আমি আশাবাদী যে তোমাদের সবকিছুই কমন করবে ইনশাল্লাহ। আর যেই সাজেশনটা দেওয়া আছে সাজেশনে সবকিছু যদি ক্লিয়ার করতে পারো, সাজেশন থেকে 100% কমন আসবে, এটা গ্যারান্টি দিচ্ছি। তারপরে তোমার হচ্ছে একটা সিরিজ নেওয়া ছিল না, যে প্রবন্ধে 10-20 তারপরে সংলাপে 10-10, এই দুটো অ্যাডজাস্ট করার ট্রাই করো। ওই তোমার হচ্ছে পড়ার সাথে এইগুলো একটু শেষ সময় পড়ে নাও, এখান থেকে অনেক অনেক প্রশ্ন পাবে, বুঝছো? সো বাবু বাংলায় মনে হয় কারো আর কোনো সমস্যা নাই। আচ্ছা, খাদিজা যেটা বললা বন্যার কারণে এক্সাম স্থগিত সম্ভাবনার একটা নোটিশ দেখলাম। এটা হচ্ছে গিয়ে যেই এলাকায় বন্যা হবে সেই এলাকায় এক্সাম মানে স্থগিত হবে। এখন তোমার এলাকায় বন্যা হলে সেটা তোমার স্থগিত হবে। সো এটা এখন চিন্তা করো না, তোমরা তোমাদের যে ডেটটা আছে সেই ডেটটা ধরে তোমরা প্রিপারেশন নাও। যদি সময় বেশি পাও এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, যেই এলাকায় বন্যা হবে সেই এলাকায় বলছে। এখন সারা বাংলাদেশে তো মনে করো বন্যা হবে না, ঢাকায় তো মনে করো পরীক্ষা হবে, যে এলাকায় বন্যা হবে সেখানে বলছে আর কি। গত বছর Okay? কিন্তু আচ্ছা, সিলেটে আমি ওই যে সমস্যা ছিল, এই জন্য মানিকের সিলেটে কি বলে কারেন্ট চলে গেছে, লোডশেডিং, তো বলতেছে মোবাইল দিয়ে ও আসার চেষ্টা করতেছে। আমি ইংলিশের কোশ্চেন গুলো আমি লিখে রাখতেছি,
চিন্তা করো না। আচ্ছা অন্তু বলো, অন্তু বলতেছে আমার কারেন্ট কি, ওর মোবাইলে চার্জ নাই, হ্যাঁ তেন বলো, অন্তু বলো। হ্যাঁ আপু আপু, বন্ধুকে ওরা 5 মিনিট নমস্কার। ডিস্টার্ব দিয়ে দিচ্ছে। বলো। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি বলো। হ্যাঁ, ওই নাজমুস এই সাকিবের বুলবুল, ওই দেখ কাছে কমেন্ট প্রশ্ন দেখ আছে। করো যে অ্যাকাউন্ট নিয়ে কি জানি আসতেছে একটু। হ্যাঁ হ্যাঁ, অন্তু বলো, হ্যাঁ। সাকিব ভাইয়ের কাছে প্রশ্ন। হ্যাঁ আপু, আপনার ওটা একবারে উত্তর দিব, একবারে অনেকেই প্রশ্ন করছে, সবার উত্তরটা একবারে আপু আমি দিয়ে দিব। আচ্ছা সাকিব, হ্যাঁ তোমার হ্যাঁ, তোমার কাছে কোশ্চেন, হ্যাঁ দেখো কি বলো। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, আমাদের হচ্ছে ওই দেখো, আপনার আম, কি জন্য এটা স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা, আপনার এটা কি ওই ভেবলেন দ্রব্য গিফেন দ্রব্য, তারপর এইগুলো কিভাবে কি করবো আপনার নির্ধারণ করব, এই ক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তুমি তোমার প্রবলেম গুলো আমাকে একটু লিখে জানাও, আই উইল সলভ। আর হচ্ছে আপনার ওই অর্থনীতি কি আপনার এই চিত্রকে হাত দিয়ে আঁকলে ভালো হবে না এমনি পেন্সিল কম্পাস দিয়ে আঁকলে তো আপনার টাইম অনেক লাগে, বুঝছেন? না, সেক্ষেত্রে তুমি পরীক্ষায় জাস্ট কি এমনি করবো? যত দ্রুত সম্ভব তুমি আঁকাই দিবা, বাট একটু চেষ্টা করবে ভালো করার জন্য, দ্যাটস ওয়াই তোমাকে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে এখন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হাত দিয়ে আঁকবো? হ্যাঁ অবশ্যই হাত দিয়ে। আহ, আচ্ছা ভাই, এই এই দুইটাই প্রশ্ন। আর হচ্ছে ফারিয়াপুর কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের সালের নোট দিতে চাইছিলেন, সেটা কি এখন হ্যাঁ আমি প্রস্তুত রেডি করছেন? করতেছি, রেডি করতেছি। আমার গত সপ্তাহ পর্যন্ত আমাদের পর টানা ক্লাস ছিল, বুঝছো। আমার এখন আচ্ছা আমার একটু ফ্রি হয়েছি, আমি রেডি করতেছি, রেডি হলে আমি দিয়ে দিব, চিন্তা করো না। আচ্ছা ওটাই আপু, আমি, সমস্যা নেই। হ্যাঁ আর হচ্ছে আমাদের কি ওই অ্যাডমিশন আপনার ঢাবি ক্ষয়ের জন্য, এটা কতক্ষণ পর্যন্ত একটা ক্লাস হইতে পারে আপু? এক একটা ক্লাস কতক্ষণ হতে পারে সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের হচ্ছে ডিপেন্ড করে যে লেকচারের উপরে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। কারণ অ্যাডমিশনে তোমার কোনো, আমরা দেখো আমরা যখন এসিপি তে ক্লাস নিছি, আমরা কি কখনো টাইম হিসাব করে ক্লাস নিছি? কেউ বলতে পারবা না না যে না না না, টাইম আমরা হিসাব করে 1.5 ঘন্টা শেষ করে দিছি বা 2 ঘন্টা? আমার একটা ক্লাস তো 4 ঘন্টাও গেছে, আবার ক্লাস কোনো 3 ঘন্টা, কমন 2.5 ঘন্টা। সো আমাদের যেই লেকচার ওয়াইজ যে টপিক গুলো আছে, সেই টপিক যতক্ষণ পর্যন্ত আমার শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস নেই। এটা হচ্ছে কি আমার আমার মানিকের আমাদেরটাই যে, কারণ আমরা তোমাদেরকে অ্যাডমিশন, এখন অনেক সময় হয় কি, ধরো আমরা এখন একটা লেকচার প্ল্যান বানাইছি, ধরো আমরা যখন এই দিব, রুটিন দিব, তারপর হয় কি যখন ভার্সিটি গুলো যখন ডেট দিয়ে দেয়, সাধারণত ডিউটা আগে হয় সব ভার্সিটি থেকে, হ্যাঁ। তো তখন আমরা করি কি, তখন আমরা কিন্তু আগায় ফেলি, হ্যাঁ, কারণ আমাদের কিন্তু ডিউর আগে আমাদের 1 মাস আগে ক্লাস শেষ করতে হবে। তখন কিন্তু আমাদের ক্লাসের ডিউরেশনটা বেড়ে যায়। আমি এবার আমাদের যেমন 3.0 আমাদের লাস্টের ক্লাসগুলো আমাদের কমছে 3 ঘন্টা, 3.5 ঘন্টা হয়েছে, কারণ আমাকে তো, কিন্তু আমার ক্লাসের ডিউরেশন বড় হইলেও কিন্তু আমি আমার লেকচার যে আছে প্ল্যানটা, সেই লেকচার প্ল্যান হচ্ছে আমার টপিক আমার শেষ করে দিব, কোনো টপিক বাদ যাবে না, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি আমি, ধন্যবাদ অনেক। আপু, মানিক ভাই আসছে একটা নাকি? কথা বলি এখানে। আচ্ছা, মানিক মানিক আসছে, আমি মানিকের কাছে কোশ্চেন গুলো লিখছি। তুই যেহেতু তুমি কথা বলতেছো অন্তু, তুমি তাহলে মানিকের কাছে প্রশ্নগুলো নাও, আমার কাছে লেখাগুলো আছে, আমি লিখতেছি যে রাবেয়ারা বলতেছে, আমি কোশ্চেন গুলো লিখতেছি, তখন আমি মানিককে জিজ্ঞেস করবো। তুমি বলে ফেলো, অন্তু যখন হাত তুলছে ঠিক তুমি আছে। বলে তুমি ক্লিয়ার করে ফেলো। চলে আসছে মানিক ভাই, চলে আসছে। আচ্ছা, এখানে আকিব একটা কোশ্চেন করছিলা, আমি একটু শর্ট রিপ্লাই দিই। যে তুমি বলছো যে ভাই একসাথে দুইটা গ্রুপের প্রিপারেশন নিতে পারবো কিনা, সো এই ভুলটা করা যাবে না আসলে। সো তুমি যদি মানে সবকিছু চাও, পরে দেখবে কিছুই পাবা না। তুমি জাস্ট ফোকাস করো যে কোনো একটাতে, তুমি যেটাতে বেশি ডেডিকেশন দিবা। যদি দিতে পারো তোমার মতো করে সেইভাবে ডেডিকেশন দিতে পারো, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। বাট তুমি সবকিছু চাইবা, পরে কিন্তু তোমার গোলমাল পাকায় যাবে, দেখবা যে কিছুই হবে না, পরে আফসোস করতে হবে। সো এই ভুলটা করা যাবে না, যে কোনো একটা। আচ্ছা অন্তু বলো মা- তাহলে, উইদাউট। মানিক ভাইয়া, বলো। আমাদের হচ্ছে আপনার ইংরেজি ফার্স্ট পেপারে উইথ ক্লো আর উইদাউট ক্লো, এইটা হচ্ছে একটু খুবই সমস্যা আমার। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আচ্ছা এতে? এটাও একটা প্রশ্ন আসছে, হ্যাঁ আরেকজনের এখানেও আসছে, উইদাউট ক্লুজ, ও লিখছে উইদাউট ক্লুজ। উইথ ওকে। ক্লুজে সমস্যা হওয়ার কথা কি? আমরা তো ছোটকালে যখন আমরা মানে পরীক্ষা দিচ্ছি, আমার কাছে তো মানে উইথ ক্লুজে প্যারা হয় না, প্যারা হয় উইদাউট ক্লুজে। যাই না এখন, বলা অনেক অনেক চেঞ্জ হয়েছে এখন ইংলিশ। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। শোনা যাচ্ছে, বলো। একটা মিনিট একটু। আচ্ছা, উইদাউট ক্লোজে আমার ক্লাসটা কি করছিলা তোমরা? হ্যাঁ হ্যাঁ, করছিলাম। আচ্ছা আমি একটু ইন্টারাক্ট করি, যারা বলতেছিলা উইদাউট ক্লুজের সমস্যা তারা শুনো, এককালে আমার ইংলিশের একটা পয়েন্ট শেষ হয়ে যাবে। সবাই শুনো, ক্লিয়ার করে শুনো। ওকে বলো মানিক। এবার চলে গেল মানিক, ওর মনে হয় সমস্যা হইতেছে। না আছে আছে, এই যে আছে মানিক, বলো। ল্যাপটপ থেকে আসলাম কারণ মোবাইলে হ্যাঁ আসলে ছোট তো বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। আমাকে তাহলে স্পষ্ট শোনা যাচ্ছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা। আমার ক্লাসটা যারা করছিলা তারা হয়তো আমি মনে হয় 10-12টা প্রবলেম সলভ করাইছিলাম ক্লাসের মধ্যে উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ মিলিয়ে, তাই না? আচ্ছা, ওইখানে আমি একটা কথা বলছিলাম যে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ হচ্ছে দ্য কম্বিনেশন অফ অল গ্রামার, ঠিক আছে? মনে আছে কি? না, এটা এটা খেয়াল ছিল না। আচ্ছা, আমরা ক্লাসে যারা তোমরা ছিলা তাদেরকে আমি বলছিলাম যে এই টপিকটা হচ্ছে সকল গ্রামার আসলে একটা কম্বিনেশন। কারণ এখানে আর্টিকেলস থাকতে পারে, এখানে প্রিপোজিশন থাকতে পারে, এখানে ভোকাবুলারি থাকতে পারে। এই জায়গার মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব আসে, অনেক সময় পাংচুয়েশন আসে না, রাইট ফর্ম ভার্ব আসে। তারপরে কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসে, এই জায়গার মধ্যে কন্ডিশনাল থেকে আসে, তাই না? তার মানে এটা বুঝতে পারলাম যে এটা আসলে একটা কম্বিনেশন, অর্থাৎ এখানে অনেকগুলো টপিক থেকে প্রশ্ন আসতে পারে, তাই না? আচ্ছা, আমার নেট প্রবলেম বলতেছে অনেকে? না না, না না খুব ভাই, ভালো ঠিক শোনা আছে, ঠিক যাচ্ছে। না আছে। না, ঠিক আছে ঠিক আছে, তুমি বলতে থাকো, বলো বলো, সমস্যা নাই। তো এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে হবে যে আমার উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ দুইটা জিনিসে ভালো করার জন্যই আমি ক্লাসে দেখাইছিলাম যে আমরা উইথ ক্লোজে কি করব। উইথ ক্লোজে আমার কাজ হচ্ছে প্রথম যে আমার অপশনগুলো দেওয়া আছে ভোকাবুলারিতে, ওই অপশনগুলো পড়া, তাই না? বিশেষ করে কোনো নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, এই ব্যাপারগুলো থাকে। তারপর আরেকটা জিনিস এখানে কাজে লাগে, সেটা হচ্ছে আমার বেসিক যে একটা গ্রামার সেটা ক্লিয়ার থাকা। যেমন অ্যাডজেক্টিভ কোন জায়গায় বসে, হ্যাঁ, নাউন কোন জায়গায় বসে, ভার্ব কোন জায়গায় বসতে পারে, এই জায়গাগুলা খুব অনেকগুলা জিনিসের সমন্বিত রূপ হচ্ছে আসলে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, তাই না? তো আমার প্রতি আমার যে ভালো লাগাটা, এই জায়গাটা তৈরি হয়েছিল ক্লাস 8 থেকে। একদম ক্লাস 8 একদম স্পেসিফিক করে বললে তখন থেকে আমি মোটামুটি ভোকাবুলারি খুব বেশি পড়তাম, আমি খুব বেশি শব্দ মনে রাখতাম, আমি অনেক বেশি পকেটে নিয়ে আমার মনে আছে আমি পকেটের মধ্যে আমি এরকম চিরকুট বানাইতাম, বুঝছো? ধরো খাতার একটা পেটকে আমি চিরকুট বানাইতাম কেটে, তো এটার মধ্যে 4টা 5টা করে ভোকাবুলারি পকেটে রাখতাম। যেহেতু আমি 9 থেকে মোটামুটি চশমা নিছি, আমি আর ওইরকম হ্যাঁ খেলাধুলা করতে পারতাম না। তো সেই জন্য আমি অনেক বেশি শব্দের অর্থ পড়তাম, প্রচুর পরিমাণে শব্দ পড়তাম। আরেকটা জিনিস আমি কাজ করতাম, সেটা হচ্ছে আমার মোটামুটি শুরু থেকেই আমি গ্রামারটা আমি ক্লিয়ার রাখছিলাম, 6-7 থেকেই আমার গ্রামার ক্লিয়ার হচ্ছে। তো এই জন্য আমার ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট হয়েছে যে আমার কখনো উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পেড়া খাইতে হয় না, যে আমি যদি শব্দটা জানি তাহলে আমি মনে বসাইতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমার ভোকাবুলারি আসতে আসে অনেকগুলো জিনিস আছে, তাই না? এবং তোমাদের ক্লাসে দেখাইছিলাম যে কেন একটা ফর্মেটের অ্যাডজেক্টিভ ফর্মটা কখন হয়। যদি আমার নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে, আমার যদি কোনো পজিটিভ ফর্ম থাকে পজিটিভের পরে নাউন হবে, তাই না? তার মানে দেখো এই জায়গায় অনেকগুলো ব্যাপার আসলে কম্বাইন্ডলি আসতেছে। সো এই জায়গাটায় যদি এখন আমি কাউকে বলি যে তুমি এখন নাউন শিখো, তুমি অ্যাডজেক্টিভ শিখো, এটা কিন্তু সম্ভব না। এই টাইমে এসে তোমাদের পরীক্ষার মাত্র অল্প কিছুদিন বাকি আছে, তাই না? আমাদের হাতে আর 30 দিনের সময় নেই। সো এই থেকে আমি এই মুহূর্তে বলবো যে তোমার আসলে মানে ভালো করার একটাই ওয়ে, এটা হচ্ছে একটু কষ্ট হইলেও একটু বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার ক্ষেত্রে একটু তোমার শব্দের অর্থগুলোকে নোট করে করে পড়ো। যে আহ এই শব্দটা যে আমি ধরা হচ্ছে তোমার একটা ভোলাটাইল শব্দ আছে বা ভোলাটাইল, হ্যাঁ, এখন ভোলাটাইল শব্দটা কোথা থেকে আসলো, ভোলাটাইল শব্দের মিনিং কি, এটা নোট করে রাখো। ধরো আসলো হচ্ছে ট্রাঙ্কুয়েল, হ্যাঁ, এই শব্দটা তুমি পারতেছো না, হ্যাঁ, এটা একটু নোট করে রাখো। তো আমি এই জন্য বলবো যে এই মুহূর্তে এসে তুমি যদি চিন্তা করো বা তোমার যদি বেসিকটা খুব বেশি স্ট্রং না হয়, তাহলে উইথ ক্লোজ উইদাউট ক্লোজে কিন্তু এখন ওই যে শুরু থেকে পড়ব এগুলো সুযোগ নাই। আর ইভেনচুয়ালি উইথ ক্লোজ উইদাউট কোনো গ্রামার হয় না। ধর কন্ডিশনাল আসতে প্রশ্ন, কন্ডিশনাল কোথায় পড়ছি, কমপ্লিট সেন্টেন্সে পড়ছি না? আমাদের 4টা কন্ডিশনাল সেন্টেন্স আছে, তাই না? আবার ধরো সিঙ্গুলার হয় কখন, প্লুরাল হয়, এটা বারবার পড়াইছি আমরা ক্লাসের মধ্যে, প্যাসেজ পড়ানোর সময় পড়াইছি। সো এই জিনিসটা বলবো যে এই মুহূর্তে এসে আমরা যদি চিন্তা করি যে আমি অনেক বেশি ভোকাবুলারি শিখবো বা এটার সুযোগ আসলে নাই, সময়টাও নাই। সো আমি বলবো যে এই টাইমটাতে তোমরা একটু যেটা কাজ করো, তোমরা ভাইয়া বোর্ড কোশ্চেন বলছিলাম তোমাদেরকে 2017 থেকে 2024 সর্বশেষ, এইটুকু প্রশ্নগুলোকে একটু একবার 2 বার 3 বার করে রিভিশন দাও। প্রথমবার পড়তে গেলে একটু কঠিন মনে হবে, কঠিন হলে তোমাদের লাস্ট ক্লাস তো আমি আরেকটা ক্লাস বাকি আছে রাইট আমার প্রিপোজিশনের, তো ওই জায়গায় তোমাদেরকে বলছিলাম যে তোমরা যেই প্রবলেমটা বেশি পড়তেছো, ধর এটা তুমি ওভারকাম করতে পারতেছো না, সেইটা একটু আন্ডারলাইন করবা, সেটা একটু লাল মার্ক করে রাখো। তাহলে যেটা হবে, তুমি পরের বার যখন পড়বা সবগুলো পড়ে তোমার সময় নষ্ট করার দরকার নাই। যেই যে স্পেসিফিক জায়গাগুলো তুমি বুঝতেছো না বা তোমার আগে প্রবলেম হয়েছিল, সেই জায়গাটা শুধু পড়বা। আমার এই মুহূর্তে তোমার জন্য পরামর্শ হচ্ছে, এটা কিন্তু একটা জিনিস না, হ্যাঁ, এটা কিন্তু একটা টপিকের কোনো পড়া না, এটা অনেকগুলো টপিক কম্বিনেশন। সো যদি আমাদের বেসিক খুব ভালো না থাকে, এই মুহূর্তে সমাধানটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলোকে একটু প্র্যাকটিস করো। বন্ধু, আমাকে বুঝতে পারছো? জি জি ভাইয়া বুঝতে পারছি। এটা অনেকগুলো জিনিস আছে এখন, এখন একসাথে জিনিসগুলো
মানে এখন এমন টাইম না, এটার টাইমটা কি জানো, একটা মানুষের ইংলিশের বেসিক বিল্ড আপ হতে হতে এই জিনিসগুলো শিখতে হয়, তাই না? তো আমি তোমাকে যেটা বললাম, আমি ক্লাস 8 থেকে ইংলিশ নিয়ে পড়াশোনা করতেছি, বা ইংলিশের প্রতি আমার ভালোবাসাটা, তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমার কাছে জিনিসগুলো সহজ মনে হয়। আমার 9-10 সহজ মনে হতো, কারণ হচ্ছে আমি 8-9-10 খুব ভালো ভোকাবুলারিতে ভালো জোর দিছিলাম, ইংলিশে ভালো। আর মজার ব্যাপার, আমি আর্টসে ছিলাম শুরু থেকেই, সো আমার কাছে সায়েন্সের কোনো সাবজেক্টে প্যারা লাগে নাই। আমি 9-10 থেকে আমি আর্টসে পড়াশোনা করছি, তো এই জন্য আমার কাছে জিনিসগুলো সময় বেশি পাইছি আর কি। ভাই আর একটা প্রশ্ন, একটু বেশি করবা। বলো। আর হচ্ছে আমাদের রিয়ারেঞ্জের তো এমনি এই অনেক মানে অনেক একটা সাজেশন দিয়েছেন, প্রায় 10 15 16টা, এর ভিতর থেকে কি একটু কমায় আপনার প্যারাগ্রাফের মতো আমি একটু ছোট তোমাদেরকে রুটিন, করে আমি দেন? তোমাদেরকে সাজেশন আজকে দিছি বলো তো? সাজেশন না না, দিয়েছি অনেক আগে কতদিন দিচ্ছেন, আগে? অনেক আগে দিচ্ছেন, ঠিক আছে। সাজেশনটা এইটা ধরো, এইটা ভাই যে কমা, এটা যেটা হবে এটা রিস্কি হয়ে যাবে, বুঝছো? আমি মোটামুটি রিস্ক ফ্রি রাখার জন্য তোমাদেরকে এটা করে দিছি, যে আমি অনেকটা আগেও দিছি এবং একটু বাড়িয়ে দিছি, যেন তোমাদের কষ্ট না হয়, মানে তোমরা যেন টাইম পাও পড়ার জন্য। ইভেন তোমাদের প্যারাগ্রাফের সাজেশন গুলো দেখো, আমি কিন্তু একটু আপডেট করছি। তোমরা কি পাইছো আমার ভিডিও গুলা? পাইছিলা কি তোমরা? হ্যাঁ হ্যাঁ, পাইছিলাম পরে। হ্যাঁ, তোমরা সর্বশেষ ভাইয়ার প্যারাগ্রাফের আপডেটটা, তারপর হচ্ছে প্যাসেজের আপডেট, এগুলো কিন্তু ইউটিউবে একটু খেয়াল রাখবো। কারণ কি, আমি শেষে আরেকবার আমি কি করি, সবসময় আমি একটা সাজেশন দেওয়ার পরে লাস্ট 1-1.5 মাসে আমি কি করি, আরেকবার সেটাকে একটু আপডেট করার চেষ্টা করি, যেন একেবারে স্ক্রুটিনাইজড হয়, এর প্রবলেম না থাকে। সো এগুলো একটু খেয়াল রাখো। তো এই জন্য এখন তুমি যদি বলো যে ভাই একটু কমাই দেন, তাহলে কি হবে, রিস্ক কি হয়ে যাবে, এটা একটা তোমার জন্য ক্ষতির কারণ হবে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের একটা সাজেশন দিতে চাইছিলেন। দিয়েছি প্রিপোজিশন, ও প্রিপোজিশন, রাইট রাইট, এটা ক্লাস হয় নাই তো। আমরা হয় না। আজকে ক্লাস নেওয়ার প্ল্যান ছিল আমার। আমি ভাইয়ের সাথে কথা হইতেছিল, অফিসে এমনি যাওয়ার সময় বের হয়ে, ল্যাপটপটা বের হয়ে পরে বৃষ্টিতে আবার ফিরে আসতে হয়েছে। আমি আজকে এমনি প্ল্যান নিয়ে যাচ্ছিলাম। আশা করছি আমরা কালকে শুক্রবার, তো কালকে আমাদের শুট যদি না হয়, তাহলে আমরা কালকে ক্লাসটা দিব আর কি। দিলে আমি ক্লাসের সাথে তোমাদেরকে পিডিএফ অ্যাড করে দিব। এটা করা ঠিক আছে আমার। ওইটা আমি করেছিলাম, আমি ওই যে আমাদের সায়েন্সের পাওয়ারটা ওইখানে দিয়ে দিছি এটা। ঠিক আছে আচ্ছা, ভাই, এবার এই এই আমি এখন তো শেষ, আশা করি তুমি অনেক জি প্রকার, জি জি অনেকের হাত তুলে আছে তো। আচ্ছা, জি আমি জি একটা প্রশ্ন নেই, তারপর আমার কিছু প্রশ্ন লেখা আছে, আমি একটু মানিককে একটু করি, তোমরা সবাই একটু চুপ থাকো, কারণ অনেকেই প্রবলেম আছে ইংলিশে। আচ্ছা মানিক ভাই, আমি আমার ইংলিশের গ্রামার মডেল কোশ্চেন সলভ করার সময় রুলস অ্যাপ্লাই করতে পারি না। আমি ছোটবেলা থেকে কখনো রুলস অ্যাপ্লাই করে সলভ করি নাই, অনেক বেশি প্র্যাকটিস করতাম, তাই রুলস অ্যাপ্লাই করতে হয় না। কোশ্চেন পড়ার সাথে সাথে অ্যান্সার চলে আসে, মোস্ট অফ দ্য টাইম কারেক্ট হয়, তাই এখনো রুলস অ্যাপ্লাই করতে রুলস অ্যাপ্লাই করে সলভ করতে পারি না, বাট এখন একটু ভুল হয়। আচ্ছা, এটা কি আপনার প্রশ্ন থেকে নিয়েছেন? হ্যাঁ, আর আমার যে প্রশ্নগুলো আছে আমি তোমাকে বলতেছি, একটা একটা করে নেই। একে একে আসি, ইংলিশে হ্যাঁ। অনেকেরই প্রশ্ন আছে আর কি। হ্যাঁ, এই প্রশ্ন করেছে, সে কি লাইভে আছো? থাকলে তোমার সাথে আমি কথা বলি, তাহলে বুঝতে পারবো, আমার একটু ক্লিয়ার হবে। ও অ্যানোনিমাস, ও ও প্রথম থেকে ছিল, কিন্তু ও আসলে কথা বলে নাই, মানে ও বললো বাইরে ছিল, একটু তাই আর সবাই কি। বলি, এটা অনেক ক্ষেত্রে হয়, এটা আমাদের নার্সিং এর ক্ষেত্রে মনে হয়েছিল, রাইট? একটা কোয়েশ্চেন আসছে যে ভাই আমি প্রশ্ন সলভ করতে পারি, বা এরকমটা হয়ে যায়। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, যেই কথাটা বলেছো সে অবশ্যই একটা টাইমের সাথে তোমরা এখানে একটা কম্পেয়ার করেছো, সেটা হচ্ছে এসএসসি আর হচ্ছে এইচএসসি, রাইট? এই দুইটা টাইমের মধ্যে একটা কম্পারিজন হয়েছে। আমরা যদি বলি এসএসসি সিলেবাসটাকে যদি আমরা 10 ধরি, হ্যাঁ, আউট অফ 100 যদি এটাকে আমি 10 ধরি, তাহলে আমাদের এইচএসসি সিলেবাসটা অলমোস্ট এটা হচ্ছে 6 to 7 টাইমস মানে টাফার। এটা 6 থেকে 7 গুণ বেশি কঠিন। কারণ কি? কারণটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে যে আমার উত্তরটা নেওয়াটা কতটা তোমার জন্য প্র্যাকটিক্যাল লাগতেছে কিনা। ধরো 9-10 যে প্যাসেজ গুলো আছে আমাদের টেক্সট বইয়ের, এই প্যাসেজ গুলো মোস্ট অফ দা প্যাসেজেস হচ্ছে বাংলাদেশি কোনো রাইটারের, বাংলাদেশি কোনো পত্রিকার একটা কলামের থাকে। ডেইলি স্টার হতে পারে, বিজনেস স্ট্যান্ডার্ড হতে পারে, দ্য ডেইলি ইনকিলাব হতে পারে, এগুলো থেকে নেওয়া প্যাসেজ গুলো। তার মানে মোটামুটি এই স্ট্যান্ডার্ডটার সাথে আমরা পরিচিত, এই শব্দগুলো আমরা পড়ি, এই শব্দগুলোর সাথে আমরা রিলেটেড, তাই না? কিন্তু যখন আমি এইচএসসি প্যাসেজ দেখি, দেখো তোমাদের প্রথম প্যাসেজটা কি, ধর নেলসন ম্যান্ডেলা, রাইট? তো এই প্যাসেজটা, এটা লেখা হয়েছে কোথায়? রয়টার্সে, রাইট? রয়টার্সের মতো ব্রিটিশ একটা নিউজ এজেন্সিতে তারা লেখা হয়েছে। তার মানে তুমি ব্রিটিশ একটা লেখা পড়তেছো। তুমি দেখো হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভাদের লেখাগুলো দেখো, এগুলো মানে বিদেশি পত্রিকায়, বিদেশি জায়গায় লেখা। তারপরে কল্পনা চাওলা আসি আমরা, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্সের প্যাসেজ গুলা, হ্যাঁ। মোস্ট অফ দ্য প্যাসেজ যেটা হয় যে অনেক কঠিন শব্দ থাকে, আমরা অনেক কিছু বুঝতে পারি না। এখন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার এইচএসসি তে, এসএসসি তে বিশেষ করে, আপু আমি কিন্তু আজকে একটু আমার সাথে মিলাই বলতেছি, হ্যাঁ,
আমার সাথে মিলাই বলার কারণ হচ্ছে আমি যেভাবে আসলে আমার আমার গ্রোথটা হয়েছে, আমার বেসমেন্টটা তৈরি হয়েছে, এটা আসলে অবশ্যই আমাদের যেই এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ তুমি যখন বলবা তখন ওরা আরো আরো করতে পারবে। তো বলো, তুমি বলো। আমি যখন এসএসসি তে আমার প্যাসেজ গুলো পড়ছিলাম, আমার একটা প্যাসেজ মোটামুটি একবারের বেশি দুইবার আমার পড়া লাগে নাই, হ্যাঁ পুরা আমার দুইটা পড়া লাগে নাই, কারণ খুবই ইজি ছিল। ধরো হচ্ছে শহীদ দিবস, তারপর হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মে ডে, এগুলো আমাদের প্যাসেজ ছিল, তাই না? তারপর হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, এই জিনিসগুলো, তারপর হচ্ছে লেখ কি যেন ছিল, বৈকাল লেখ, হ্যাঁ এরকম 60 গম্বুজ মস্ক। সো ব্যাপারগুলো খুবই কমন ছিল, আমাদের রিলেটেড ছিল, আমরা এগুলো মিলাইতে পারছি, তাই না? সহজ লাগছে। কিন্তু এইচএসসি তে উঠে যে আমার টেক্সট বইটা কঠিন লাগে, এই জায়গাটা আমরা অনেকেই পিছায় যাই। এই জন্য আমাদের কাছে টেক্সট বই কি হয়, টেক্সট বই একটা প্যারার না, পুরো বইটা পড়ার দরকার নেই, কিন্তু টেক্সট বই থেকে অ্যাটলিস্ট 17-18টা প্যাসেজ আমাদেরকে পড়াই লাগে। এখান থেকে আসে, এখান থেকে সব বোর্ডে আসে। তোমাদের ওই 17টা প্যাসেজ আমি সাজেশন দিয়েছি। এখন প্যারা হচ্ছে আমরা এই টেক্সট বইটা, আমি যখন ইন্টার এসএসসি তে পড়ছি, আমি অনেক বেশি টেক্সট বই পড়ছি, অনেক বেশি টেক্সট বই। আমার প্রচুর পরিমাণে ভোকাবুলারি রিচ হয়েছে, আমার প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল প্রবলেম গুলো সলভ হয়েছে, যেইটা আমার সেকেন্ড পেপারের প্রবলেম সলভ করতে অনেক বেশি হেল্প করছে। বুঝে গেল? এখন আমরা যারা কম্পেয়ার করতেছি যে এসএসসি তে তো আমি মিলাই ফেলতে পারতাম, কিন্তু এইচএসসি তে পারতেছি না, ব্যাপারটা এই জায়গায়। এসএসসি সিলেবাসটা যদি ধরি অনেক ছোট 10, এইচএসসি টা হচ্ছে 70-80, 7-8 গুণ বেশি এই জায়গাটায়। এই জন্যই বলি এইচএসসি সিলেবাসে যদি তুমি কম্পেয়ার করো এসএসসির সাথে, এসএসসি হয়ে যাইতো, মিলে যাইতো, এটা স্বাভাবিক, কারণ অনেকগুলো জিনিস রিপিটেডলি আসে, এসএসসি তে অনেক বেশি প্রশ্ন রিপিটেড হয়, হ্যাঁ কিন্তু এইচএসসি তে এটা সংখ্যা কম, রিপিটেড হয় না। তারপরে রিপিট হলেও দেখা যায় 5-6 বছর পরে একটা বোর্ডে রিপিট হয়, কিন্তু কনসেপ্টটা মোটামুটি ঠিকঠাক থাকে। সো এই জন্য আমি বলবো যে তোমরা যদি এখন এমন মনে হয় যে ভাই অনেক কিছু জায়গায় আগের মতো আর সূত্র মিলাইতে পারতেছে না, সেই জায়গায় বলবো যে তুমি প্রশ্ন অনেক বেশি সলভ করার চেয়ে তুমি একটু অ্যানালাইসিস করে পড়ো। তোমাদেরকে ভাইয়া যখন রাইট ফর্ম অফ ভার্বের প্রবলেম পড়াইতাম বা ন্যারেশনের প্রবলেম পড়াইতাম, তখন কি তোমাদের কঠিন লাগতো ব্যাপারটা? আমি ক্লাসে যেটা পড়াই দিতাম এটা মনে হতো না কি সহজ আয় রে, এটা যদি পরীক্ষায় আসতো, হ্যাঁ এই কমপ্লেক্সনটা যদি আসতো, এই রিয়ারেন্সটা যদি আসতো, তাহলে সলভ করে ফেলতাম। কারণটা কি? কারণ আমি প্রত্যেকটার উপর মানে তোমাকে অ্যানালাইসিস করে দিছি যে কিভাবে চিন্তা করবা। এবং তোমরা অনেকে বলছো ভাইয়া উইদাউট টুলস তো এরকম আসলে পারতাম। আমি বললাম তাহলে এরকম আসলে পারবা না কেন, এটা তো প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনই। তাহলে এখানে জায়গাটা হচ্ছে তুমি অনেক বেশি পড়ার দিকে যেও না, তুমি যদি তোমার প্রবলেম আছে যেই টপিকটাতে, এখানে স্পেসিফিক অ্যানালাইসিস করো যে রাইট ফর্ম অফ ভার্বের এই ইস্যুটা আমি পারতেছি না কেন, এটা কোত্থেকে আসলো নিয়মটা, হ্যাঁ এটা এই জায়গায় আসো। যদি কোনো বিশেষ সমস্যা মনে হয়, তোমাদের জন্য ডিসকাশন গ্রুপ আমাদের খোলা ছিল, আমরা সেখানে রিপ্লাই দিতাম, সেখানে উত্তর দিয়েছি আমরা। তো এই জায়গাটা বারবার বলো যে তুমি যদি এখন মনে হয় যে এইচএসসি তে এসে আমার উত্তরগুলো মিলতেছে না, বা আমার দেখা যাচ্ছে 60% মিলতেছে, 40% ভুল হচ্ছে, সে জায়গায় বলবো যে অ্যানালাইসিসের সময় দাও। তুমি এখন স্পেসিফিক প্রবলেম, স্পেসিফিক টপিকে অ্যানালাইসিস করো যে এটা কেন ভুল হচ্ছে, এই টপিকটা উত্তরটা কিভাবে হতে পারে, এই ন্যারেশনটা কিভাবে চিন্তা করে উত্তরটা হবে। সো তুমি যদি কোনো বই থেকে পড়ো, তোমার অনেকগুলো বই আছে, তোমার কাছে নিশ্চয়ই একটা বই থাকার কথা, তো সেই বইটা থেকে একটু ব্যাখ্যাটা দেখো যে এটার ব্যাখ্যাটা কি দিয়েছে সমাধানের ক্ষেত্রে। সো এটা বলবো, এটা বললে আশা করছি অ্যানালাইসিস করলে প্রবলেম গুলো আস্তে আস্তে ইরেজ হবে। হ্যাঁ টাইম অল্প আছে, তবে এই টাইমটাকে কাজে লাগাইতে পারলে এখনো পর্যন্ত তোমার ইংলিশের 9টা টপিক তো গ্রামার, 9টা প্রবলেম সলভ করা পসিবল। কতগুলো সালের কোয়েশ্চেন সলভ করবে, একটা প্রশ্ন আসছে খাদিজা আমাকে, আচ্ছা আমি মনে হয় আপু প্রিভিয়াস প্রশ্নটা আবার শেষ, হ্যাঁ আমি একটু খাদিজার প্রশ্নটা বলি। খাদিজা এটা বলো, তারপর আমার কাছে কিছু প্রশ্ন আছে। আচ্ছা আমি আরেকটা একটু বলি যে ওরা বলতেছে যে আইসিটি, আমি নাহিদকে নক করছে, ও মনে হয় ব্যস্ত, ও আসতে পারবে কিনা আমি বলতে পারতেছি না, অনেকেরই আইসিটি নিয়ে সমস্যা। তো আমি তো মেসেঞ্জারে লিখলাম যে মানে নাহিদকে, ও মনে হয় ব্যস্ত, আজকে তো বুঝুন আজকে তো বৃষ্টির দিন, অনেকের নেট নাই। সো তোমাদের যদি কারো সমস্যা থাকে আইসিটি, আমার কাছে বেটার হবে তুমি কিউএনএ গ্রুপে পোস্ট করো, তাহলে কিউএনএ গ্রুপে পোস্ট করলে ওখান থেকে তো তোমার নাহিদকে মেনশন করে দিলে তখন তোমাকে তো রিপ্লাই দিয়ে দিবে। আর সবাই তো এক টাইমে আসা সম্ভব না, তাই না? সবাই তো কোনো না কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, সো এই জন্য যারা আইসিটি নিয়ে বলতেছো তারা একটু কিউএনএ গ্রুপে পোস্ট করো। ওকে, তাহলে আমার মনে হয়। আমি একটা প্রশ্ন তাহলে আসি যে কত সালে বোর্ড প্রশ্ন সলভ করবো। হ্যাঁ এটা বলো, এটা বলো। আমি ক্লাসে একাধিক টাইম বলছি 16 সালের প্রশ্নগুলা অনেক বেশি মানে অনেক পিছনে হয়ে যায়। তোমরা হচ্ছে 17 থেকে ধরবা, মানে 17 বলতে আমার এইচএসসি আর কি, 17 থেকে শুরু করে মাঝখানে হচ্ছে তোমাদের 20-এ সম্মত পরীক্ষা হয় না, 21-এ পরীক্ষা হয় নাই। 21-এ পরীক্ষা হয়েছিল আপু? হ্যাঁ হয়েছে তো, খালি 20-এ হয় নাই, অটো পাস। আচ্ছা তাহলে 20-এ 21-এ মনে হয় কম সিলেবাস কমাই দিছিল খুব সম্ভবত। আচ্ছা তাহলে তাহলে এটা করবা, 17 সাল পড়বা, 18 তো তোমার একটা সুবিধা আছে, 18 তো জাস্ট 2টা কোয়েশ্চেন,
18তে কিন্তু দুইটা সেটের প্রশ্ন হয়েছে, সেট ক সেট খ। 18তে দুইটা, 17তে হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড সম্ভবত ছিল না 17তে, 17তে হচ্ছে 8টা বোর্ড, 8টা দুইটা 10টা, এরপর হচ্ছে তুমি 21, 22, 23, 24 এই 4টা। মোট তোমাকে প্রশ্ন করতে হবে 6টা বছরের, 17 থেকে 24। এইটুকু প্রশ্ন যদি তুমি একটু ব্যাখ্যা সহ পড়ো, বারবার বলছি মুখস্থর দিকে যেও না। ইংলিশে হুবহু কোনো কোয়েশ্চেন তুমি কমন নাই পেতে পারো, বাট কনসেপ্টটা মাস্ট পাবা। কনসেপ্ট থেকে আসবে, তোমার যা কনসেপ্ট বেসিক ক্লিয়ার আছে, ক্লাসের টপিক গুলো বুঝছো, ক্লাসের টপিকের উপর প্র্যাকটিস করছো, ক্লাসের টপিকের উপর মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, তুমি মাস্ট ভালো করবা। এটা তুমি মানে মনোবল রাখো, এটুকু তোমাদেরকে জিনিস আমি দিয়ে দিছি, এটুকু পড়াই দিছি। বাট যদি তুমি কনসেপ্টটাও না নাও, কনসেপ্টের উপর তুমি অবহেলা করো, তাহলে আসলে খুব কঠিন হয়ে যাবে আর কি। আপু আমরা পরের কোয়েশ্চেন যাইতে পারি। আচ্ছা, এবার আমি একটু বলি আমার কাছে যেগুলো আমার কাছে লেখা আছে, যেটা প্রথম থেকে আসছিল যখন তুমি আসো নাই। আম, এটা আমাদের এখানে খাতিজা নামে মনে কেউ প্রশ্নটা করছিল। আচ্ছা, নাকি আমরা যারা হাত তুলছে ওদের কাছে কোশ্চেন গুলো নিবো, কারণ ওরা মানে অনেকক্ষণ ধরে আপু হাত তুলে এখন আছে। যারা আছে কিন্তু তাদের হ্যাঁ আপু, কোশ্চেন হাত তুলে অনেকক্ষণ ধরে আছে, ওদের কাছ থেকে পরে প্রশ্নগুলো গুলো নিলেও। পড়ো, তাদের আচ্ছা, তাহলে হাত আমি ধরে রাখতেছে। মুশফিকুর রহিম ইমরান মুশফিক। ওরে বাবা, কত বড় নাম! বলো, শুনতে পাচ্ছ কি? ওয়ালাইকুম সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, শুনতে পাচ্ছি, বলো। আমি মুশফিক, চট্টগ্রাম থেকে। আমার বুলবুল ভাইয়ের কাছে প্রশ্ন ছিল আর কি, যে আমি না যখনই আর্থিক বিবরণী করতে যাই অথবা অন্যান্য মানে অঙ্ক ম্যাথ আমি করতে যাই, তখনই মানে দেখে আমার মানে ভুল হয়ে যায়। ভুল হওয়ার পর আমি আর আমার মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। এরপর হচ্ছে আমার লেখা খুবই বাজে, সেটা ইংলিশ হোক অথবা বাংলা হোক, মানে খুবই বাজে। আমি এটা নিয়ে অনেক মানে খুব কষ্ট আছে, অনেক প্যারায় আছে। এখন আমি কি করব আসলে? আচ্ছা ভাইয়া, আমি একটা উত্তর দিই। প্রথম কথা হইলো যে সমস্যা কি শুধুমাত্র আর্থিক বিবরণীতে হচ্ছে, নাকি হ্যাঁ ভাইয়া, সবগুলাতে হইতেছে, সব ম্যাথে? আমাকে আগে এটা বলো। মানে বেশিরভাগই আর্থিক বিবরণীতে হচ্ছে আমার। আচ্ছা, তাহলে আমি আর্থিক বিবরণী নিয়ে মানে কথা বলি। কখনো আমি হ্যাঁ, ভুলে যাই শোনো হুম, মুশফিক, আর্থিক বিবরণী করার হুম, একমাত্র ওয়ে কি জানো? কখনো অ্যান্সার মিলাতে যাব না। এটা সবার আগে রুলস ভাইয়া। তুমি প্রসেস অনুযায়ী আগাবা। অ্যান্সার মিললে মিলুক, না মিললে নাই, আই ডোন্ট কেয়ার। আমি প্রসেস অনুযায়ী আগাবো। আমি আর্থিক বিবরণী মনে করো, আমি তোমাকে যদি একটু উদাহরণ দিয়ে বলি, আমি মনে করো নিট মুনাফা বের করতে বলছে, হ্যাঁ, বিষয়দায় বিবরণী। তো আমি বিকৃত পণ্য, মানে আমি বিক্রয় থেকে বিকৃত পণ্য বাদ দিব, মোট লাভ বের হচ্ছে। সেখান থেকে আমি পরিচালন ব্যয় বাদ দিব, পরিচালন ব্যয়ের মধ্যে যা যা যাওয়ার সেগুলো আমি লিখবো। এরপর অপরিচালনায় যোগ করব, অপরিচালন ব্যয় বিয়োগ করে নিট মুনাফা বের করব, তাই না মুশফিক? জি। আচ্ছা, এখন এইখানে যদি তুমি মিলাইতে যাও উত্তর, যে ভাইয়া আমার তো নিট মুনাফার উত্তর মিলে না, তোমার তো উত্তর কেউ মিলাইতে বলে নাই। তুমি যেটা করবা সেটা হইতেছে, তুমি, তোমাকে যেই নিয়ম ভাইয়া দেখাইছি, যেটা যেই জায়গায় যাবে। আর্থিক বিবরণীতে সমস্যা কই হয়? একটা হয় আমার কোন এন্ট্রি কোন জায়গায় যায়, তাই না? এটা একটা শর্টকাট আমি তোমাকে ওখানে ক্লাসেও বলছি, এখানেও বলে দিচ্ছি, অনেকেই কমার্সের আসছো, কাজে লাগবে। ভাইয়া আর্থিক বিবরণীতে রেওয়া মিলে যখন কোনো মানে তোমার এন্ট্রি হিসাব রেওয়া মিলে দেওয়া থাকে, সেটা আমার একটা জায়গায় যায়। সেটা হয়তো আমার বিশদায় বিবরণীতে যাবে, অথবা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কিন্তু যেই সকল হিসাব বা এন্ট্রি আমার দুই জায়গায় থাকে, দুই জায়গায় মানে হচ্ছে আমার রেওয়া মিল সমন্বয় থাকে, সরি, যে সকল হিসাবগুলো আমার সমন্বয় থাকে, সেটা আমার দুই জায়গায় যায়। অর্থাৎ বিশদায় বিবরণীতেও যাবে, আর্থিক অবস্থা বিবরণীতেও যাবে। এই একটা কনসেপ্ট মাথায় রেখে আর্থিক বিবরণী করতে বসবা। তোমাকে আর্থিক বিবরণী উত্তর কখনো মিলাতে যাবা না, হোক সেটা বিশদায় বিবরণী, হোক সেটা আর্থিক অবস্থার বিবরণী, কখনো উত্তর মিলাতে যাবো না। মুশফিক ভাইয়া, যখন আমরা ম্যাথ করতাম, আমি কিংবা আমি যখন তোমাদের যে ম্যাথ করাইতে আসি, যখন ক্লাস নেই, ওই ম্যাথ গুলো কিন্তু ভাইয়াকে সলভ করে। মনে করো না ভাইয়া পাট করে এসে একটা ম্যাথ করে দিল, আমি কখনো উত্তর মিলাই না। আমি দেখি আমি প্রসেস অনুযায়ী করতেছি কিনা। আমার প্রসেস অনুযায়ী করতেছি, করার পর উত্তর ভুল আসছে, কোন জায়গায় ভুল আসছে, এই জায়গায় ভুল আসছে। তুমি অঙ্কটা সম্পূর্ণ করার পর তুমি দেখবা মাঝখানে উত্তর কোন জায়গায় ভুল আসছে, এগুলা দেখতে যাবা না। ক্লিয়ার মুশফিক ওকে। আমার কথা? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা আর ভাইয়া, যদি আমি কি মানে শেষ করি, আমি আহ একটু মুশফিক, একটা মিনিট দাঁড়াও। আর যদি মনে হয় যে ভাইয়া কোন জায়গায় ভুল হয়েছে, বুঝতে পারতাছি না, ফিল ফ্রি টু নক মি, মেসেঞ্জারে আমাকে নক দিবা। ভাইয়া এনি অবশ্যই। টাইম সবসময় থাকে, উত্তর দিয়ে দিব। বলো। আচ্ছা, আমার কি মানে এক্সামের সময় কি আমাদের আগে কি মানে আর্থিক বিবরণী আগে করা উচিত, নাকি বাকি পাঁচটা ওখান থেকে করা আগে মানে বেশি ভালো হবে, মানে আগে? আপনার কি মনে হয়?
আমার কি মনে হয় না, আচ্ছা আমি যদি মনে করো সাপোজ আমি যেটা সত্য কথা ভাই, আমি এবারে স্টুডেন্ট ছিলাম, আমি আহামরি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না। আমি কি করতাম, আমি আমারটা বলি, তুমি তোমারটা পরে বুঝা নিয়ে কি করতে হবে। সবার আগে অ্যান্সার করবা যেটা তুমি পারো, সবচেয়ে বেস্ট পারো। ওকে আর্থিক বিবরণী রাখবা হচ্ছে মাঝামাঝি পর্যায়ে, প্রথমেও ওকে না লাস্টেও না। কারণ তুমি যদি মনে করো ফার্স্ট পেপারে আর্থিক বিবরণী, তুমি যদি যখন ওই 2 ঘর নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, রেওয়ামিল যখন করবা, এখান থেকে তোমার 3টা সৃজনশীল হয়ে গেল। তুমি যখন দেখবা এই 3টে সৃজনশীল আমার হয়ে গেছে এবং 3টা সৃজনশীল আমি পারফেক্টলি পারছি, তখন আর্থিক বিবরণী করার জন্য একটা কনফিডেন্স বুস্ট আপ হয়। এটা ভাই আর্থিক বিবরণীর ক্ষেত্রে একটা ইউনিভার্সাল নিয়ম, একটা কনফিডেন্স বুস্ট আপ হয়, তখন আর্থিক বিবরণী এমনিই পারবা। বাট আমার সাজেশন হচ্ছে আর্থিক বিবরণী প্রথমেও দিবা না, লাস্টেও দিবা না। এখন তুমি মাঝখানে যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট সময় অনুযায়ী দিতে পারো, প্রথমে আর লাস্টে না। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা এবার লেখা নিয়ে কি করবো? আমার একদম বাজে লেখা, আমি কি বলবো, আমার মনে হয় টিচার আমার লেখা বুঝে না। আচ্ছা আচ্ছা শুনো, যেহেতু আমি মানে অ্যাকাউন্টিং বা আমি কমার্স নিয়ে বলি, ইংলিশটা মানিক ভাই ভালো জানে। মানিক ভাই হাতে লেখা কিন্তু মারাত্মক সুন্দর, আমি দেখছি আইস, মানে একদম মনে হয় টাইপ করতেছে কেউ, এরকম সুন্দর মানিক ভাই হাতের লেখা। তোমার সামনাসামনি দেখো নাই তো? আচ্ছা, সো আমি একটা জিনিস বলি, তোমার কাছে না 2টা অপশন, মানে যাদের হাতের লেখা খারাপ, আমার হাতের লেখা কিন্তু খারাপ, তোমরা দেখা বুঝছো কিনা আমি জানি না, আমাদের লেখা কিন্তু সুন্দর না। তোমার কাছে 2টা অপশন থাকবে, এক, হাতের লেখা সুন্দর করে লিখবা, 2, তুমি সম্পূর্ণ লেখা শেষ করবা মুশফিক। এখন ওকে তোমার যদি নিতান্ত এরকম অবস্থা হয় যে ভাই হাতের লেখা বোঝেই না, তাহলে আমি বলবো মডারেট হাতের লেখা কইরা লিখা শেষ করো। সৃজনশীল লিখা শেষ করা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তুমি সবার সুন্দর জন্য, করে আর্টস লিখা, কমার্স সবাই শুনো, দেখো বুলবুল ভাই কি বলতেছে, তো সবার জন্য, তুমি, তাই না? হ্যাঁ পুরো সবার জন্য ইউনিভার্সাল এটা। হুম হুম। তুমি হাতের লেখা সুন্দর করতে গিয়ে 3টা সৃজনশীল লিখলা, তোমাকে কখনোই প্রত্যেকটা সৃজনশীলে তুমি যত মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, 8, 9